আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ৪৯তম স্পেশাল বিসিএস শিক্ষার বিষয়ভিত্তিক অংশে আজকে অ্যাপ্লাইড কেমিস্ট্রি অষ্টম ক্লাস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি মোহাম্মদ রায়হান, লেকচারার কেমিস্ট্রি, পটুয়াখালী সরকারি কলেজ। আজকে আমাদের লেকচারের বিষয় হচ্ছে গ্লাস, সিরামিক এবং সিমেন্ট। গ্লাস, সিরামিক এবং সিমেন্ট এই তিনটার ক্ষেত্রেই আমরা কম্পোজিশন, ক্লাসিফিকেশন, ম্যানুফ্যাকচারিং প্রসেস এবং সাম স্পেশাল প্রোডাক্টস এগুলো নিয়ে আলোচনা করব। এর সাথে সিমেন্টে শুধু এক্সট্রা হচ্ছে সিমেন্ট ইন্ডাস্ট্রি, বাংলাদেশের সিমেন্ট ইন্ডাস্ট্রি, এটা নিয়ে আলোচনা হবে। তো আজকের আসলে সবগুলো টপিকই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আগের আপনাদের ঠিক আগের লেকচারটা যেরকম প্রচুর এমসিকিউ আসার মতো ছিল, ঠিক এই লেকচারটাতেও থেকেও প্রচুর এমসিকিউ আসার মতো সম্ভাবনা আছে। তো আমরা একটু বিস্তারিত আলোচনার মধ্যে যাই। গ্লাস মূলত হচ্ছে সোডা, লাইম এবং সিলিকার একটা মিক্সচার। এখানে ওয়েট পার্সেন্টেজ হিসাবে দেয়া আছে সোডা হচ্ছে 16%, ক্যালসিয়াম অক্সাইড বা লাইম হচ্ছে 10% এবং সিলিকা হচ্ছে 74%। তাহলে দেখা যাচ্ছে যে আমরা যে গ্লাস হিসেবে শুধু সিলিকাকে চিনি, বিষয়টা আসলে কিন্তু তেমন না। বাস্তবে হচ্ছে সিলিকা কিন্তু টোটাল গ্লাসের 4/3 বলা যায়, আর বাকি 2 ভাগ হচ্ছে বিশেষ করে গুরুত্বপূর্ণ ব্যাপার ম্যাটেরিয়াল হচ্ছে সোডা এবং লাইম। সিলিকা মূলত গ্লাস ফর্মার হিসেবে কাজ করে, অর্থাৎ গ্লাসের মূল কনস্টিটিউয়েন্ট হচ্ছে সিলিকা। অতি উচ্চ তাপমাত্রায় এটা একটা ভিসকাস লিকুইড হিসাবে এটা গলে যায়, গলে খুব ঘন বা ভিসকাস একটা লিকুইডের মতো ফর্ম করে। তো সিলিকার গলনাঙ্ক হচ্ছে আপনার 1713 ডিগ্রি সেলসিয়াস। আর এর এই তাপমাত্রায় এর ভিসকোসিটি আসলে খুবই হাই, মানে খুবই হাই ভিসকোসিটির ম্যাটেরিয়াল। আর টেম্পারেচার যখন অ্যাকচুয়ালি এটা নিয়ে কাজ করতে হলে, মানে যদি এটাকে আরো একটু নরম করতে হয়, আরো একটু সফট করতে হয় কাজ করার জন্য বা এটাকে ফর্ম করার জন্য, তাহলে টেম্পারেচার নিয়ে যেতে হয় অলমোস্ট 2000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। মানে পিওর সিলিকা গ্লাস উৎপাদনের জন্য 2000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করে সিলিকা উৎপন্ন করতে হয়। এই জন্য পিওর সিলিকা গ্লাসটা তৈরি করা আসলে ইকোনমিক্যালি ভায়াবল না, ইকোনমিক্যালি খুব একটা সুবিধাজনক না। কারণ হচ্ছে 2000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অ্যাটেইন করতে হলে, মানে ইন্ডাস্ট্রিয়াল প্রসেসে যে পরিমাণ খরচ পড়বে, তাতে গ্লাসের দাম হয়ে যাবে অবিশ্বাস্য পরিমাণ, যেটা আসলে বাস্তবে মার্কেটের জন্য সুবিধাজনক না বা কেউ কিনবে না আসলে। যাই হোক, তো এই জন্য এর সাথে ফ্লাক্স হিসেবে সোডা ব্যবহার করা হয়। ফ্লাক্স মানে হচ্ছে যে জিনিসটা আসলে মেল্টিং পয়েন্টটাকে কমিয়ে দেয়। সিলিকার মেল্টিং পয়েন্টটা এরা ড্রামাটিক্যালি কমিয়ে দেয় এবং এটা মূলত যে গ্লাসটা আছে এটাকে পানিতে সলিউবলও করে তোলে। আর সর্বশেষ লাইম যেটা ইউজ করা হয়, লাইমটা হচ্ছে স্ট্যাবিলাইজার হিসেবে ইউজ করা হয় এবং অতিরিক্ত ক্যালসিয়াম অক্সাইডটাকে সিলিকার মধ্যে যে অতিরিক্ত ক্যালসিয়াম অক্সাইড দিলে সেটা মূলত হচ্ছে ডিভিট্রিফিকেশনের কাজ করে। অর্থাৎ যদি অতিরিক্ত দেয়া হয় তাহলে সেটা ডিভিট্রিফিকেশনের কাজ করবে, যে কারণে এটাকে মোটামুটি 10% দেয়া হয়, এর বেশি দেয়া হয় না। জাস্ট গ্লাসটাকে স্টেবিলাইজ করতে যতটুকু প্রয়োজন হয় এতটুকুই দেয়া হয়। আচ্ছা, এখানে আমরা টোটাল গ্লাসের টোটাল কনস্টিটিউয়েন্ট এবং গ্লাসের মধ্যে আরো কি কি ম্যাটেরিয়াল থাকতে পারে সেটা একটা পার্সেন্টেজ আমরা পাই চার্ট আকারে দেখতে পাচ্ছি, যেখানে সিলিকা থাকে, তারপরে হচ্ছে ফেরাস অক্সাইড থাকে, সালফেট থাকে, পটাশিয়াম অক্সাইড থাকে, অ্যালুমিনিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড এবং সোডিয়াম অক্সাইড বা সোডা থাকে। এই সবগুলোই অন্যান্য জিনিসগুলো সবগুলোই কিন্তু খুব অল্প পরিমাণে থাকে। যাই হোক, এবারে আমরা টিপিক্যাল গ্লাস কম্পোজিশন দেখি। আগের যে ছবিটা সেটা থেকে আরেকটু সহজ একটা আর কি, যেখানে সিলিকা দেখানো হয়েছে 72%, অন্যান্য মাইনর এলিমেন্ট দেখানো হচ্ছে 1%, অ্যালুমিনা থাকে 2%, আর মেজরিটি এখানে হচ্ছে সোডা এবং লাইম, এই দুইটার পার্সেন্টেজ। তো আমরা কিন্তু আগে দেখে এসেছি যে আমাদের সোডা ছিল 16% আর লাইম ছিল মাত্র 10%। এখানে আসলে এই যে পার্সেন্টেজের পার্থক্যটা, এটা ভেরি করতে পারে, এটা মোটামুটি একটা রেঞ্জের মধ্যে ভেরি করতে পারে, এতে খুব একটা সমস্যা নেই। যাই হোক, গ্লাসের কম্পোজিশন বা কি কি জিনিস নিয়ে গ্লাস তৈরি। গ্লাসের মধ্যে আসলে আমরা একটু আগে দেখেছি বিভিন্ন রকমের অক্সাইড থাকতে পারে, ভ্যারাইটি অফ মেটাল অক্সাইড থাকতে পারে, এবং এই মেটাল অক্সাইডগুলোর উপস্থিতি আসলে গ্লাসের ধর্মে বিভিন্ন রকম বৈচিত্র্য এনে দেয় বা ভিন্নতা এনে দেয়। আমরা একটু দেখি, যেমন অ্যালুমিনা ইউজ করা হয় হচ্ছে 1% পরিমাণ, যেটা মূলত গ্লাসের ডিউরেবিলিটি বা স্ট্রেংথ বাড়ায়। সিলিকা মূলত গ্লাস শুধু ফর্মই করে না, বরং এটা মূলত একটা থার্মাল এক্সপেন্সিভিটি বাড়ায়, মানে থার্মালি তাপ পেলে গ্লাস যাতে প্রসারিত হতে পারে সেটা বাড়ায়। আর সিলিকা যদি বেশি হয়, অতিমাত্রা হয়, তাহলে কিন্তু
এটা মূলত আপনার কি বলে লো থার্মাল এক্সপ্যানশনের একটা উদাহরণ আর কি, মানে লো থার্মাল এক্সপ্যানশনের একটা চিহ্ন, এবং যে জন্য থার্মাল শকের প্রতি গ্লাসগুলো হাইলি রেজিস্ট্যান্ট থাকে। এরপরে যদি সোডা অ্যাড করা হয়, সোডাটা মূলত কি বলে গ্লাসের ভিসকোসিটি বাড়ায় এবং আলটিমেটলি এটা নির্দিষ্ট খুব অল্প টেম্পারেচারেই গ্লাসটাকে মেল্ট করে দেয়, ফ্লাক্স হিসেবে ইউজড হয়। লাইম হচ্ছে গ্লাসের ক্রিস্টালিনিটি অর্থাৎ গ্লাসের যে স্ট্রাকচার ফরমেশন এটাকে হেল্প করে এবং এটা মূলত একটা অন্যতম একটা ইনএক্সপেন্সিভ র ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করা হয়। বোরন অক্সাইড যেটা, এটা মূলত সিলিকার মতোই এটা গ্লাস ফর্মার এবং এটা মূলত গ্লাসের কেমিক্যাল রেজিস্ট্যান্সটা বৃদ্ধি করে। এই জন্য আমরা ল্যাবে যে গ্লাসগুলো ব্যবহার করি সেগুলোকে বোরন অক্সাইড বলা হয়। এটার অন্য একটা নাম আছে, আমরা সেটা সামনে দেখব। এরপরে লেড অক্সাইড, এটা হচ্ছে গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বাড়ায় এবং এর ঘনত্বও বাড়ায় মোটামুটি, এবং যদি 24 থেকে 28% লেড অক্সাইড গ্লাসের মধ্যে থাকে তাহলে সেই গ্লাসটাকে আমরা ক্রিস্টাল হিসেবে বলি। এবং এই যদি অতি উঁচু পরিমাণ লেড অক্সাইড গ্লাসের মধ্যে দেওয়া হয় তাহলে সেটা এই গ্লাসটা মূলত এক্স রে অ্যাবজর্পটিভ গ্লাস হিসেবে আমরা ব্যবহার করতে পারি যদি কোনো গ্লাসের মধ্যে 24 থেকে 28% লেড অক্সাইড থাকে। আচ্ছা, এরপরে আমরা দেখি ক্যাডমিয়াম অক্সাইড। ক্যাডমিয়াম অক্সাইড কিন্তু খুব ভালো একটা নিউট্রন অ্যাবজর্বার এবং এগুলোকে নিউক্লিয়ার রিঅ্যাক্টরে ব্যবহার করা হয় এবং এটা গ্লাসের মধ্যে ইউজ করা হয় মূলত গ্লাসের আচ্ছা, এরপরে বেরিয়াম অক্সাইড। বেরিয়াম অক্সাইড হচ্ছে একটা হেভি আয়ন এবং এটা হচ্ছে গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বাড়ায় এবং গ্লাসের অ্যাবজর্পটিভিটি বাড়ায় এবং লেডের মতো যে লেডের যে ক্ষতিকর ইফেক্টগুলো আছে সেগুলোর ছাড়াই বেরিয়াম অক্সাইড লেডের কাজটা পালন করে। সোডা এবং লিথিয়া অর্থাৎ সোডিয়াম অক্সাইড এবং লিথিয়াম অক্সাইড এরা খুবই হালকা এলিমেন্ট, এরা আসলে এক্সরে ট্রান্সমিটিভ গ্লাসের জন্য, গ্লাস তৈরির জন্য এরা কাজে লাগে। এবং ট্রানজিশন মেটালগুলোর যে আপনার অপূর্ণ যে ডি শেল অর্থাৎ আমরা যে অবস্থান্তর মৌল হিসেবে যেগুলোকে জানি সেগুলোর যে অপূর্ণ যে ডি অরবিটালগুলো আছে সেগুলো হচ্ছে এই ধরনের সিলেক্টিভ অ্যাবজর্পটিভিটি এই ধর্মটাকে প্রমোট করে। যাই হোক, ফর এক্সাম্পল আমরা বলতে পারি ক্রোমিয়া, যেটা হচ্ছে গ্লাসকে একটা টিন্ট কালার গ্রিন টিন্ট দেয়, মানে সবুজ রঙের হালকা সবুজ যে আমরা সানগ্লাসগুলো দেখি সেগুলোর মধ্যে ক্রোমিয়া থাকে। তারপর নিওডাইমিয়াম 3 অক্সাইড, এটা যদি থাকে তাহলে সেই গ্লাসের কালার হয় পার্পল এবং ফেরাস অক্সাইড যদি থাকে তাহলে সেই গ্লাসের কালার হয় সবুজ। এছাড়া ফেরিক অক্সাইড, ফেরাস অক্সাইড যদি থাকে তাহলে সেটা আসলে এই গ্লাসটা ইনফ্রারেড গ্লাস হিসেবেও কাজ করে এবং এটা ইনফ্রারেড রশ্মি অ্যাবজর্পশন গ্লাস হিসেবে কাজ করে। আবার আমরা যদি ফেরাস অক্সাইডকে যদি আমরা ফেরিক অক্সাইডে রিডিউস করি কার্বন ব্যবহার করে, তাহলে আমরা একটা হিট অ্যাবজর্পটিভ গ্লাসকে আমরা আইআর ট্রান্সমিসিভ গ্লাসে রূপান্তরিত করতে পারবো। এবং এই জিনিসটা মূলত গ্লাসটাকে হচ্ছে আপনার অপটিক্যাল ফাইবার তৈরিতে এবং বিভিন্ন রকমের অপটিক্যাল ডাটা ট্রান্সমিশনের জন্য স্পেশাল গ্লাস তৈরিতে ব্যবহার করা হয়। আচ্ছা, এবারে দেখি আমরা কেমিস্ট্রি অফ কালার গ্লাস। এখানে আসলে বিভিন্ন রকমের রঙিন গ্লাসের উদাহরণ দেয়া আছে এবং সেগুলো আসলে কি ধরনের ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয় সেগুলো মানে অ্যাডিটিভ হিসেবে কি ইউজ করা হয় সেগুলো দেয়া আছে। যেমন সবুজের জন্য আয়রন, বাদামির জন্য আয়রন সালফার, তারপরে নীলের জন্য কপার, আবার হালকা সবুজের জন্য ক্রোমিয়াম, তারপরে গাঢ় বাদামির জন্য নিকেল, গোলাপির জন্য হচ্ছে গোল্ড, তারপরে গাঢ় গোলাপির জন্য কপার টিন, হলুদের জন্য ক্যাডমিয়াম, তারপরে একটু লালের জন্য হচ্ছে সেলেনিয়াম ক্যাডমিয়াম, হালকা গোলাপির জন্য এরবিয়াম, তারপরে একদম পার্পল কালারের জন্য নিওডাইমিয়াম, তারপরে ইউরেনিয়াম আছে খুবই হালকা টিয়া কালার যেটাকে বলে, তারপরে কোবাল্ট ইউজ করা হলে গ্লাসটা গাঢ় নীল হয়, এরপরে হচ্ছে ম্যাঙ্গানিজ ব্যবহার করা হলে বেগুনি হয়, ইত্যাদি ইত্যাদি আর কি। যাই হোক, তো গ্লাসটা মূলত কালার গ্লাস তৈরি করা হয় 3টা মূল উপায়ে। এটা হচ্ছে হয় ট্রানজিশন মেটাল থাকতে পারে, অথবা রেয়ার আর্থ মেটাল থাকতে পারে, অথবা এর সাথে গ্লাসের সাথে কলয়েডাল পার্টিকেল ফর্ম করতে পারে, অথবা এটা আসলে এমন সব পার্টিকেলের জন্য হতে পারে অর্থাৎ রঞ্জক পদার্থের জন্য হতে পারে, যেসব পার্টিকেল নিজেরাই রঙিন তাদের জন্য হতে পারে। আচ্ছা, আমরা এখানে এই বিস্তারিত আলোচনা করতে গেলাম না, এগুলো মোটামুটি টিপিক্যাল রঙিন গ্লাসের কনস্টিটিউয়েন্ট, আপনারা একটু দেখে নেবেন। এরপরে আমরা পরবর্তী অংশে যাই, গ্লাস ক্লাসিফিকেশন। গ্লাসকে আসলে কি কি ভাগে ভাগ করা যায়। গ্লাস মূলত সিলিকন ডাইঅক্সাইড থেকে যেটা পাওয়া যায় সেটাকে বলা হয় সিলিকা গ্লাস বা সিলিকেট গ্লাস। সিলিকা গ্লাস, যখন সিলিকা গ্লাসের সাথে অ্যালকালি বা অ্যালকালাইন আর্থ অক্সাইড ব্যবহার করা হয় তখন সেটা বলা হয় সিলিকেট গ্লাস।
আবার সিলিকেট গ্লাসের সাথে যখন বোরন অক্সাইড ইন্ট্রোডিউস করা হয় তখন সেটা হয়ে যায় বোরোসিলিকেট গ্লাস। আবার বোরোসিলিকেট গ্লাসের মধ্যে যদি আমি অ্যালুমিনিয়াম অক্সাইড ব্যবহার করি তাহলে সেটা হয় অ্যালুমো বোরোসিলিকেট গ্লাস। আবার সিলিকেট গ্লাসের মধ্যে যদি আমি লেড অক্সাইড ব্যবহার করি সেটা হয় লেড সিলিকেট গ্লাস। আবার যদি অ্যালুমিনিয়াম অক্সাইড ব্যবহার করি তাহলে অ্যালুমিনো বা অ্যালুমো সিলিকেট গ্লাস। এরকমের কনস্টিটিউয়েন্টের উপর ভিত্তি করে গ্লাসকে নানান ভাগে ভাগ করা যায়। এবার আমরা দেখি একটু বিভিন্ন রকম গ্লাসের মধ্যে আসলে কি কি এলিমেন্ট থাকে। যেমন ফিউজড সিলিকা গ্লাস যেটা, সেটার মধ্যে শুধু 100% সিলিকা থাকে, আর কিছু থাকে না। সোডালাইম সিলিকা গ্লাসের মধ্যে সিলিকা থাকে 60 থেকে 75%, অ্যালুমিনা থাকে 1%, ক্যালসিয়াম অক্সাইড থাকে 5 to 12%, ম্যাগনেসিয়াম অক্সাইড থাকে 4%, আর সোডিয়াম অক্সাইড থেকে 12 থেকে 18%। এটা কিন্তু সোডালাইম গ্লাস যেটা, এটা কিন্তু আমাদের বহুল ব্যবহৃত গ্লাস, মানে নর্মালি আমরা যেসব গ্লাস ব্যবহার করি দৈনন্দিন জীবনে বা খুব সস্তায় যেসব গ্লাস পাওয়া যায় সেটা হচ্ছে সোডালাইম গ্লাস। এরপরে বোরোসিলিকেট গ্লাস যেটা, সেটার মধ্যে সিলিকা থাকে 70 থেকে 81%, অ্যালুমিনা থাকে 2 থেকে 7%, সোডা থাকে 4 থেকে 8% এবং বোরন অক্সাইড থাকে আপনার 7 থেকে 13%। এরপরে অ্যালুমোসিলিকেট গ্লাসের কনস্টিটিউয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন এবং লেড বোরেট গ্লাসের কনস্টিটিউয়েন্টও আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো একটু কনস্টিটিউয়েন্ট গুলো একটু মাথায় রাখতে হবে যে কোনটা কত পার্সেন্ট থাকে, পার্সেন্টেজ রেঞ্জটা একটু মাথায় রাখতে হবে। তাহলে আমরা বহুল ব্যবহৃত 3 ধরনের গ্লাসে একটু বিস্তারিত বিবরণ পড়ি। একটা হচ্ছে ফ্লোটেড গ্লাস। ফ্লোটেড গ্লাস হচ্ছে একটা ক্লিয়ার এবং ডিস্টরশন ফ্রি টাইপের গ্লাস। এটা মূলত বিভিন্ন রকমের মল্টেন গ্লাসকে একটা মেটালের মিক্সচারের উপরে খুবই নিম্ন তাপমাত্রায় একটা মেটাল মিক্সচারের উপরে ভাসানো পদ্ধতিতে এটাকে তৈরি করা হয় এবং এটা মূলত আর্কিটেকচারে এবং বিশেষ করে জানালার কাজ হিসেবে এটা বহুল ব্যবহৃত। ফ্লোট গ্লাস যেটাকে বলে আর কি, আপনারা ইন্ডাস্ট্রিয়ালি এটা আপনার বাণিজ্যিকভাবে ফ্লোট গ্লাস নামে পরিচিত। এবার হচ্ছে ক্রোমাটিক গ্লাস। ক্রোমাটিক গ্লাসটা হচ্ছে একটা স্পেশাল গ্লাস যেটার মূলত এটার মধ্যে দিয়ে কি পরিমাণ আলো প্রবেশ করতেছে আপনার রুমে সেটা কন্ট্রোল করার এর অ্যাবিলিটি আছে। আমরা বিশেষ করে যে গ্লাসটাকে আমরা টিন্টেড গ্লাস বলি, এই টিন্টেড গ্লাসটার মধ্যে ক্রোমিয়াম বা ক্রোমাটিক গ্লাস ব্যবহার করা হয়। তো এটা মূলত যেমন কনস্ট্রাকশনে নর্মালি বিল্ডিং এ দরজা জানালায় ব্যবহার করা হয়, তেমনি আবার আইসিইউ তৈরিতে ব্যবহার করা হয় এবং এটা থার্মোক্রোমাটিক হতে পারে, ফটোক্রোমাটিক হতে পারে, ইলেকট্রোক্রোমাটিক হতে পারে। অর্থাৎ ক্রোমাটিক গ্লাসটা নির্দিষ্ট একটা আলোকে প্রবেশ করতে বাধা দিতে পারে। আচ্ছা, টেম্পার্ড বা ল্যামিনেটেড গ্লাস। টেম্পার্ড গ্লাস হচ্ছে এটা এক্সট্রাঅর্ডিনারিলি স্ট্রং, মানে অসম্ভব শক্ত। এদেরকে স্পেশালি থার্মাল ট্রিট করে এটা তৈরি করা হয়। আর ল্যামিনেটেড গ্লাস যেটা, সেটা মূলত গ্লাসের দুইটা শীটের মধ্যে একটা প্লাস্টিকের লেয়ার থাকে বা একটা আপনার পলিমারের লেয়ার থাকে। তো এই পলিমারের লেয়ারগুলো এই ল্যামিনেটেড গ্লাস এবং টিন্টেড গ্লাস এগুলোকে আসলে বুলেট প্রুফ গ্লাস হিসাবে বিভিন্ন গাড়িতে বা সিকিউর জায়গায় ব্যবহার করা হয়। তো যেহেতু দুইটা গ্লাস লেয়ারের মাঝখানে একটা খুবই একটা প্রতিরোধী আপনার থাকে, পলিমারের একটা লেয়ার থাকে, যে কারণে এগুলো থেকে বুলেট প্রবেশ করতে পারে না। এবং হচ্ছে শ্যাটারপ্রুফ গ্লাস। শ্যাটারপ্রুফ গ্লাস হচ্ছে মূলত সেফটি গ্লাস, যেগুলো হচ্ছে সরাসরি আঘাত করলেও এগুলা ভেঙে গায়ের উপর পড়ে না। এটা হয়তো মোটামুটি রকমের প্রেসার সহ্য করতে পারে এবং আলটিমেটলি ব্রেকেবল, বাট এটা এমন ভাবে ভাঙে না যাতে ভেঙে টুকরা ছিটে আপনার নাকে মুখে আসে। যেমন আমরা যে গাড়ি বা বাসের যে আমরা উইন্ডশিল্ড গুলো দেখি, অর্থাৎ ঠিক সামনের যে বড় গ্লাসটা, এটা কিন্তু শ্যাটারপ্রুফ গ্লাস। আপনি যদি এটাকে আঘাত করেন জোরে, তাহলে এটা ভেঙে গুরু হয়ে যাবে, বাট কখনোই ভেঙে পড়ে যাবে না। যেমন জানালার কাছে আঘাত করলে যেমন সেটা ভেঙে পড়ে যাবে, কিন্তু সামনের যে গ্লাসটা সেটা কিন্তু বেশ দামি গ্লাস এবং এটাকে আঘাত করলে ওখানে এরকমের মাকড়সার জালের মতো হয়ে যাবে, বাট সে ভেঙে নাক মুখে ছিটকে পড়বে না। আচ্ছা, আমরা আবার গ্লাস ম্যানুফ্যাকচারিং প্রসেসটা একটু দেখি। প্রথম হচ্ছে র ম্যাটেরিয়াল ফিড, সিলিকা স্যান্ড, সোডা অ্যাশ, ডলোমাইট, লাইমস্টোন, সোডিয়াম সালফেট এবং কিউলেট। কিউলেটগুলো হচ্ছে ভাঙা গ্লাসের টুকরো যেটা, সেটাকে বলা হয় কিউলেট। এগুলোকে একত্রে মিক্স করা হয় র ম্যাটেরিয়াল হিসেবে করার জন্য। এরপরে ফ্লোট বাথ যেটা, অর্থাৎ কন্টিনিউয়াস রিবন অফ মল্টেন গ্লাস ফ্লোট অ্যালং উইথ সারফেস মল্টেন টিন, মানে একটা গলিত টিনের সারফেসের উপরে একের পরে কন্টিনিউয়াস গলিত গ্লাসের রিবন দেয়া হয় এবং যত রকমের ইরেগুলারিটি আছে, যত রকমের বুদবুদ আছে বা অন্য যে কোনো গ্যাপ যদি থাকে, সেগুলো পুরোপুরি গলে একদম রিবন থেকে আলাদা হয়ে যায় এবং গ্লাসটা একদম সমতল এবং প্যারালাল একটা সারফেস হয়। এবার হচ্ছে অনলাইন কাটিং। রিবনগুলো মূলত ঠান্ডা দিকে যখন যায়, অর্থাৎ একদিকে তো উত্তপ্ত থাকে, গলিত থাকে, এরপর যখন আস্তে আস্তে ঠান্ডার দিকে যায়,
তখন সেগুলোকে পানি দিয়ে ওয়াশ করা হয় এবং তাৎক্ষণিকভাবে কেটে টুকরো করা হয়। এরপরে রোলারের মধ্য দিয়ে এগুলোকে চালিয়ে দেওয়া হয়। এবার হচ্ছে ডিস্ট্রিবিউশন। এরপরে গ্লাসটা হচ্ছে এটা আসলে আমরা নির্দিষ্ট একটা কোম্পানির থেকে সাইট থেকে নিয়েছি, যে জন্য তারা যেহেতু সাউথ আফ্রিকা অপারেট করে, এই জন্য তারা সাউথ আফ্রিকার কথা লিখেছে মূলত এই গ্লাসটা কিভাবে ডিস্ট্রিবিউট করা হয়। আচ্ছা, এবারে হচ্ছে ফার্নেস। এই ব্যাচটাকে যে ডিস্ট্রিবিউশনের পরে যে ব্যাচটা, সেই ব্যাচটাকে হচ্ছে কি করা হয়, আপনার একটা ফার্নেসের মধ্যে ফিড দেওয়া হয় এবং এটাকে 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করা হয়। এই পর্যায়ে আসে হচ্ছে অ্যানিলিং বা গ্লাসটাকে হচ্ছে এই পর্যায়ে অ্যানিলিং মানে হচ্ছে গ্লাসের হচ্ছে আপনার টেম্পারিং, অর্থাৎ গ্লাসের তাপমাত্রা বাড়ায় কমায় এটাকে আসলে প্রতিরোধী বা শক্ত হিসেবে গড়ে তোলা হয়। তো গ্লাসটাকে আস্তে আস্তে ধীরে অ্যানিলিং করতে করতে একসময় এটা টেম্পারেচার কমিয়ে 200 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আনা হয়, যেন গ্লাসের যে অতিরিক্ত স্ট্রেসটা বা হঠাৎ করে ঠান্ডা হইলে যে একটা ক্র্যাক হতে পারে সেই ক্র্যাকটা থেকে যেন ফ্রি থাকে। এবার হচ্ছে স্ল্যাকিং এবং অফলোডিং। এবার অটোমেটিক স্ল্যাকার ব্যবহার করা হয় গ্লাস শিটগুলো নামানোর জন্য এবং গ্লাসগুলো পরবর্তীতে গুদামে লোড করা হয়। যাই হোক, তো এখানে আমরা একটু ফ্লো চার্টের মাধ্যমে দেখি। আমরা এই টোটাল ছবিটাকে দুই ভাগে ভাগ করেছি। দেখেন এখানে ছবিতে র মেটেরিয়াল গুলো একত্র হয়ে আপনার এই বিভিন্ন লেয়ার থেকে র মেটেরিয়াল গুলো একত্র হয়ে এখানে চুলার মধ্যে যাচ্ছে এবং এখানে কিন্তু র মেটেরিয়াল গুলোর কোয়ালিটি খুব স্ট্রিক্টলি কন্ট্রোল করতে হয়। এরপরে হচ্ছে 2 নম্বর হচ্ছে ফার্নেস। আমরা যে র মেটেরিয়াল গুলো ছিল সেগুলোকে আমরা সরাসরি ফার্নেসের মধ্যে দিয়ে দিলাম এবং এখানে মোটামুটি প্রায় 1600 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উত্তপ্ত হয়। 3 নম্বরে হচ্ছে ফ্লোট বাথ। এখানে হচ্ছে গলিত গ্লাসের একটা রিবন বা একটা ফিতার মতো এটা কন্টিনিউয়াসলি হচ্ছে ভেসে উঠতে থাকে এবং গলিত একটা টিনের আমাদের লেয়ার থাকে, সেই লেয়ারের উপরে ভেসে ওঠে এবং যত রকমের ময়লা আবর্জনা বা বুদবুদ ইরেগুলেটর ইত্যাদি আছে এগুলো সব আসলে গলিয়ে এটাকে একদম সলিড একক একটা অংশে পরিণত করা হয়। তারপর হচ্ছে অ্যানিলিং লেয়ার। এ পর্যায়ে গ্লাসটাকে হচ্ছে অ্যানিল করা হয়, মানে এটাকে ধীরে ধীরে ঠান্ডা করা হয়, আবার গরম করা হয়, আবার ঠান্ডা করা হয় এবং আলটিমেটলি যেটা এটা যেন হুট করে মানে ঠান্ডা হওয়ার ফলে যেন ভেঙে বা ফাটল ধরে না যায় সেই জন্য এই কাজটা করা হয়। পরবর্তী স্টেপ হচ্ছে কাটিং। এরপরে গ্লাসগুলোকে গ্লাসের যে লম্বা যে চেইন ছিল ফিতা ছিল এটাকে কেটে কেটে সাইজ মতো টুকরো টুকরো করা হয় এবং স্ট্যাকিং অ্যান্ড অফলোডিং। পরবর্তীতে মেশিন থেকে গ্লাসগুলো অটোমেটিক স্ট্যাকার ব্যবহার করে সরিয়ে নেওয়া হয় এবং ওয়্যার হাউসে বা গুদামে ডিস্ট্রিবিউশনের জন্য রাখা হয় এবং আলটিমেটলি বিভিন্ন যানবাহনের মাধ্যমে এগুলোকে ডিস্ট্রিবিউট করা হয়। তো ফ্লোট গ্লাস তৈরির নর্মাল যে প্রসেসটা সেটা আমরা একটা ছবিতে নর্মালি এখানে দেখিয়েছি। প্রথমে ব্যাচিং বা র ম্যাটেরিয়াল প্রিপারেশন, তারপরে র ম্যাটেরিয়াল মেল্টিং, এরপরে ফাইনিং, এরপরে ফর্মিং। এখানে গ্লাস ফর্ম করার পর এখানে অ্যানিলিং এর কাজটা হয়, অর্থাৎ গ্লাসের টেম্পারেচার ধীরে ধীরে এখানে কমিয়ে আনা হয়। তো এখানে বিভিন্ন শর্তগুলো দেয়া আছে, আপনারা একটু দেখে নেবেন এবং বিস্তারিত বিবরণও ছবির মধ্যে দেয়া আছে। আমি পরবর্তী স্লাইডে যাচ্ছি। পরবর্তী স্লাইড হচ্ছে আমার স্পেশাল গ্লাস প্রোডাক্ট, অর্থাৎ স্পেশাল বা বিশেষ গ্লাস প্রোডাক্টগুলো কি, এগুলো হচ্ছে মূলত অ্যাডভান্সড এবং কাস্টম ইঞ্জিনিয়ার্ড ম্যাটেরিয়াল, যেগুলো মতো স্পেসিফিক কিছু ব্যবহারের জন্যই এগুলোকে তৈরি করা হয়। তো এই প্রোডাক্টগুলো মূলত হচ্ছে এদের প্রপার্টি কিছুটা এনহ্যান্সড। আমাদের যেমন ধরেন গ্লাসের জিনিস তো সাধারণত ভঙ্গুর হয়, তো এগুলোর ডিউরেবিলিটি অসম্ভব ভালো, এরা খুবই ডিউরেবল, খুবই শক্ত, এদের ইলেকট্রিক কন্ডাক্টিভিটিও খুবই ভালো এবং তাপ এবং আপনার কেমিক্যাল যে রেজিস্ট্যান্স সেগুলো অত্যন্ত হাই এন্ড। যাই হোক, তো টিপিক্যাল গ্লাস যেগুলো আছে সেগুলোর আমরা একটু দেখি। সেগুলোর মধ্যে গ্লাস প্রোডাক্টগুলো একটু দেখি। যেমন হাই স্ট্রেংথ অ্যান্ড সেফটি গ্লাস, এর মধ্যে আছে টেম্পার্ড গ্লাস। এটা মূলত গ্লাসকে উত্তপ্ত করে এবং খুব দ্রুত এটাকে ঠান্ডা করে টেম্পার্ড গ্লাস তৈরি করা হয়। এটা মূলত নর্মাল যে গ্লাস সেগুলোর থেকে 4-5 গুণ বেশি শক্ত হয় টেম্পারিংটা করলে। তবে এটাকে যদি ভাঙা হয় তাহলে এটা মূলত যে টুকরোগুলো হয় সেগুলো কিন্তু ভোঁতা থাকে, ওরকমের ধারালো থাকে না, যে কারণে এটা মোটামুটি সেফটি ম্যাটেরিয়াল হিসেবে বিভিন্ন রকমের দরজায়, বাসাবাড়ির দরজায়, জানালায় কিন্তু ব্যবহার করা হয়। অর্থাৎ এগুলো ভেঙে গেলে নর্মাল গ্লাসের মতো পাতলা তীক্ষ্ণ কেটে যাবে এরকমের ধারালো টুকরো তৈরি করে না, বরং অনেকটা সিরামিক টাইপের ভোঁতা বড় বড় টুকরো বা ইট ভাঙলে যে রকমের বড় টুকরো হয় ওরকমের টুকরো তৈরি করে। আচ্ছা, এরপর হচ্ছে ল্যামিনেটেড গ্লাস। এটা মূলত 2টা বা 3টা গ্লাসের লেয়ারের মধ্যে যদি একটা পলিমার ইন্টার লেয়ার বসানো হয় সেটাকে বলা হচ্ছে ল্যামিনেটেড লেয়ার। এখানে মূলত পলিভিনাইল বিউটাইল ব্যবহার করা হয় ইন্টার লেয়ার হিসেবে, যেটা আসলে দুই পাশের গ্লাস লেয়ারগুলোকে ধরে রাখে এবং আলটিমেটলি এটা যখন ভেঙে যায় তখন এটা ভেঙে একদম অন্যান্য গ্লাসের মতো শ্যাটার্ড হয়ে যায় না বা ছড়ায় যায় না, বরং এটা মোটামুটি এরকমের ধরে রাখে।
আমরা আগেই বলেছি কারের উইন্ডশিল্ডের উদাহরণ, কার বা বাসের যে সামনে যে জানালাটা থাকে, আপনি লাঠি দিয়ে বাড়ি মারলে দেখবেন সেটা মাকড়সার জালের মতো হয়ে যাচ্ছে, ভেঙে একদম নিচে পড়তেছে না। যাই হোক, এবারে কেমিক্যালি স্ট্রেনথেন গ্লাস, গ্লাস যেগুলো মূলত বিভিন্ন রকমের কেমিক্যাল ব্যবহার করে আয়ন এক্সচেঞ্জ প্রসেসে এগুলোকে শক্ত করা হয়েছে। যেমন ধরেন আমরা উদাহরণ হিসেবে দিতে পারি, আমরা প্রায় একটা নাম শুনে থাকি গরিলা গ্লাস। আমাদের মোবাইলের যে স্ক্রিন, স্মার্টফোনের যে স্ক্রিন, সেখানে গরিলা গ্লাস ব্যবহার করা হয়। এই গরিলা গ্লাস কিন্তু এক ধরনের কেমিক্যালি স্ট্রেনথেন গ্লাস, যেটা মূলত লাইট ওয়েট, খুবই হালকা, ড্যামেজ রেজিস্ট্যান্ট, মানে যে কোনো রকমের ড্যামেজ প্রতিরোধী, স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট, এগুলোর উপরে সাধারণত স্ক্র্যাচ পড়ে না, এবং এগুলো দিয়ে মূলত স্মার্টফোন বা ট্যাবলেটের স্ক্রিনগুলো বানানো হয়। আচ্ছা, এবার হচ্ছে ব্যালিস্টিক গ্লাস বা বুলেট প্রুফ গ্লাস। এটা মূলত হচ্ছে একটা ট্রান্সপারেন্ট আর্মার, মানে একটা বুলেট প্রুফ একটা আর্মার, যেটা বা ট্রান্সপারেন্ট, যেখানে এপাশ থেকে ওপাশ দেখা যায়। এটা মূলত গ্লাসের মধ্যে পলিকার্বনেটের শীট থাকে। যখন কোনো প্রজেক্টাইল, কোনো বুলেট বা কোনো শক্ত কিছু আঘাত করে, তখন গ্লাসের লেয়ারটা হয়তো ভেঙে যায়, কিন্তু ভিতরে যে ফ্লেক্সিবল যে প্লাস্টিকের লেয়ার, এই প্লাস্টিকের লেয়ারটা এনার্জিটাকে অ্যাবসর্ব করে নেয়, যার ফলে হচ্ছে ভিতরের গ্লাসের লেয়ারটা অনেকটাই অক্ষত থাকে। এবং এগুলোকে মূলত আপনার হাই সিকিউরিটি অ্যাপ্লিকেশন, যেমন ব্যাংক, আর্মার্ড ভেহিকেল, সরকারি বিল্ডিং, এগুলোর জন্য ব্যবহার করা হয়। এগুলো হচ্ছে হাই পারফরমেন্স ফাংশনাল গ্লাস। এর মধ্যে আছে হচ্ছে হিট রেজিস্ট্যান্ট গ্লাস, যেগুলো মানে যেগুলো আসলে অতি উচ্চ তাপমাত্রা উইথস্ট্যান্ড করতে পারে, থার্মাল শক ঠেকাতে পারে। এর মধ্যে আছে হিট রেজিস্ট্যান্ট গ্লাসের মধ্যে দুই ধরনের টাইপ আছে। একটা হচ্ছে বোরোসিলিকেট গ্লাস, এটা মূলত বোরন অক্সাইড ব্যবহার করা হয়, এবং এগুলো হচ্ছে লো থার্মাল এক্সপানশন এবং হাইলি রেজিস্ট্যান্ট টু টেম্পারেচার হয়ে থাকে। সাধারণত থার্মাল এক্সপ্যানশন খুবই কম হয় এবং টেম্পারেচারের প্রতি খুবই রেজিস্ট্যান্ট হয়, এবং এগুলো মূলত ল্যাবরেটরি যে গ্লাসওয়্যার, তারপরে হচ্ছে আমাদের ওভেন সেফ যে আমাদের পাত্রগুলো আছে, সেগুলোর জন্য বোরোসিলিকেট গ্লাস ইউজ করা হয়। এটার অপর নাম কিন্তু হচ্ছে পাইরেক্স, বাণিজ্যিক অপর নাম হচ্ছে পাইরেক্স। আচ্ছা, সিরামিক গ্লাস হচ্ছে গ্লাস এবং সিরামিক এই দুইটা ধর্মকে কম্পাউন্ড করে, যে মানে মিক্স করে কম্বাইন করে যে মেটেরিয়ালটা বানানো হচ্ছে, সেটা হচ্ছে সিরামিক গ্লাস। এটা মূলত এক্সট্রিমলি লো থার্মাল এক্সপানশন এবিলিটি থাকে এটা, এবং যে কারণে এটাকে বিভিন্ন পাতিলের ঢাকনা হিসেবে খুব ভালো এটার ব্যবহার আছে। আপনারা দেখবেন যে বাসায় যে ননস্টিক যদি প্যান থাকে, সেগুলোর ঢাকনা কিন্তু এই ধরনের গ্লাসের হয়। এরপরে হচ্ছে অপটিক্যাল গ্লাস। এটা মূলত লাইট কন্ট্রোল করার জন্য এটাকে ইঞ্জিনিয়ার্ড করা হয়েছে, বা এটাকে আপনার কি বলে, এটাকে মডিফাই করা হয়েছে বিভিন্ন রকমের লাইট যেন কন্ট্রোল করা যায়। এটা মূলত মাইক্রোস্কোপ, টেলিস্কোপ, ক্যামেরা এবং অন্যান্য সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্টের যে আপনার লেন্স আছে, সেখানে এই গ্লাসটা ব্যবহার করা হয়। এরপরে আছে হচ্ছে কন্ডাক্টিভ গ্লাস। এই গ্লাসটা মূলত ট্রান্সপারেন্ট ইলেকট্রিক্যালি কন্ডাক্টিভ ম্যাটেরিয়াল দ্বারা কোটেড থাকে এই গ্লাসগুলো, যেমন ইন্ডিয়াম হতে পারে, ইন্ডিয়াম টিন অক্সাইড হতে পারে। এগুলো মূলত হচ্ছে ফোনের টাচ স্ক্রিন, স্মার্ট উইন্ডো, যেগুলো ইলেকট্রিক্যালি যেগুলোকে কন্ডাক্টিভ হইতে হয়, সেই ধরনের তৈরিতে এগুলো ব্যবহার করা হয়। তাছাড়া এয়ারক্রাফটের উইন্ডশিল্ডের জন্য এটা ব্যবহার করা হয়, প্লেনের। আচ্ছা, ফাইবার অপটিক গ্লাস, এগুলো হচ্ছে খুবই পাতলা, খুবই ফ্লেক্সিবল গ্লাসের তৈরি সুতা, যেগুলো মূলত অপটিক্যাল লেজারের মাধ্যমে অপটিক্যাল সিগন্যাল গ্রহণ করে লম্বা দূরত্বে, এবং আলটিমেটলি ইন্টারনেট বা অন্যান্য ডাটা পরিবহন করে। এটা মূলত বর্তমান যে আধুনিক যোগাযোগ ব্যবস্থা, সেটার একদম মেরুদণ্ড বলা যায় আমাদের এই ফাইবার অপটিক গ্লাস। এরপর হচ্ছে স্মার্ট গ্লাস বা সুইচেবল গ্লাস। এটা ইনোভেটিভ গ্লাস, যেটা মূলত হচ্ছে এটার অপটিক্যাল প্রপার্টি চেঞ্জ করতে পারে। মানে এটা যখন ওই যে আমরা কিছু কিছু গ্লাস দেখেছি যে সূর্যের আলোতে থাকলে স্বচ্ছ, ছায়া থাকলে স্বচ্ছ থাকে, সূর্যের আলোতে গেলে অন্য কালার হয়ে যায়, সেটা মূলত এই ধরনের গ্লাস। ঠিক আছে, এগুলো মূলত বিভিন্ন রকমের আধুনিক যে অফিস পার্টিশন গুলো, সেগুলোতে ব্যবহার করা হয়। তাছাড়া এনার্জি সেভ করার জন্য বিল্ডিং এর জানালাতেও ব্যবহার করা হয়। এরপরে আর্কিটেকচারাল বা ডেকোরেটিভ গ্লাস, এগুলো এর মধ্যে আছে হচ্ছে অ্যাকুস্টিক গ্লাস, যেগুলো মূলত সাউন্ড ট্রান্সমিশন কমানোর জন্য একাধিক ইন্টার লেয়ার ব্যবহার করা হয় গ্লাসের মধ্যে, এবং এগুলো মূলত শহর এরিয়ায় আপনার বিল্ডিং এর চারপাশে এই গ্লাসগুলো ব্যবহার করা হয়, যেন ভিতরের জায়গাটা বা শহরের কোলাহল থেকে একটু নীরব থাকে এই জন্য। এরপর হচ্ছে লো এমিসিভিটি গ্লাস। এই গ্লাসগুলো মূলত একটি মাইক্রোস্কোপিক্যালি থিন কোটিং থাকে, যেটা আসলে থার্মাল রেডিয়েশনটাকে রিফ্লেক্ট করে দেয় এবং আরো ভালো থার্মাল আইসোলেশন প্রদান করে গ্লাসে। আর এটা মূলত ইন্টেরিয়রটাকে গরম রাখা, শীতকালে গরম রাখার জন্য এবং গরমকালে ঠান্ডা রাখার জন্য বিভিন্ন বিল্ডিং এর ইন্টেরিয়রকে এইভাবে ব্যবহার করা হয়। তারপর হচ্ছে সেলফ ক্লিনিং গ্লাস। এটা মূলত একটা স্পেশাল লেয়ার দিয়া কোটেড, যে এই কারণে যখন সূর্যালোক যখন এটার উপর পড়ে, তখন এটা হচ্ছে অর্গানিক যেসব ডার্ট আছে, অর্গানিক যেসব ময়লা আছে, সেগুলোকে ভেঙে দেয়, এবং আলটিমেটলি যখন বৃষ্টি হয় তখন এই
ময়লাগুলো অটোমেটিক্যালি ধুয়ে যায়, মানে একদম ডেইলি গ্লাস মোছার বা ডেইলি পরিষ্কার করার কোনো প্রয়োজন নাই। সর্বশেষ হচ্ছে ডেকোরেটিভ আর্ট গ্লাস। এগুলো মূলত বিভিন্ন রকমের প্রোডাক্ট, যেমন ইস্ট, স্টেইনড বা অন্য রকমের টিন্টেড গ্লাস বলেন বা অন্য রকমের যে কোনো ফ্যান্সি গ্লাস ম্যাটেরিয়াল, এগুলোকে ইনক্লুড করা হয়েছে। আমরা এখানে নিচের ছবিটাতে নিচে কিছু ছবি দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের গ্লাসের, এবং বিভিন্ন রকমের গ্লাসের যেমন ডিপ প্রসেসিং গ্লাস, এর অনেকগুলো উদাহরণ আছে, অনেক টাইপের ডিপ প্রসেসিং গ্লাস আছে। হাই কোয়ালিটি ফ্লোট গ্লাস 3 টাইপের আছে, তারপরে স্পেশাল গ্লাস আরো 3-4 টাইপের আছে। এরকম বিভিন্ন টাইপের গ্লাস আমরা এখানে একটু দেখানোর চেষ্টা করেছি। এখানে আমরা দেখিয়েছি বিভিন্ন রকম গ্লাসের প্রোডাক্ট, যেমন গ্লাস এবং কোয়ার্টজ ফ্ল্যাট, তারপরে হচ্ছে এরপরে ছবিটা দেখাচ্ছে আমাদের অপটিক্যাল কম্পোনেন্ট দেখাচ্ছে, এরপরে গ্লাস এবং কোয়ার্টজ টিউবিং গুলো দেখাচ্ছে, গ্লাস এবং কোয়ার্টজ কিউভেট এবং ফ্লো শেল দেখাচ্ছে, এরপরে গ্লাস এবং কোয়ার্টজ যে রড সেগুলো দেখানো হয়েছে, গ্লাস এবং কোয়ার্টজ যে ওয়েফার যেগুলো বা পাতলা পাতলা যে লেয়ার সেটা দেখানো হয়েছে এরপরের ছবিতে। এই ছবিতে আছে সিএনসি মেশিনিং অ্যান্ড লেজার কাটিং পদ্ধতি। এই মেশিনে দেখানো হয়েছে প্রিসিশন হট ওয়ার্কিং, মানে খুবই সূক্ষ্ম কাচের কাজ করার জন্য এগুলো ব্যবহার করা, এই কাচের কাজ যে সেই গ্লাসগুলোকে বলা হয়। তো এরকমের বেশ আরো কয়েক প্রকারের গ্লাস আছে, আপনারা নামগুলো একটু দেখে নেবেন। এবার হচ্ছে আমাদের স্যাম্পল কোয়েশ্চেন। স্যাম্পল কোয়েশ্চেনগুলো আমরা আসলে পড়তে যাব না, আপনাদের শুধু দেখায় যাই। স্যাম্পল আপনাদের এখানে 11টা কোয়েশ্চেন আছে, সবগুলোই খুব গুরুত্বপূর্ণ। কোয়েশ্চেনগুলো আশা করি মনোযোগ দিয়ে পড়বেন গ্লাস সংক্রান্ত, এবং আপনারা নিজেরা একটু ট্রাই করবেন প্রশ্ন বানানোর, যে এই জায়গা থেকে গ্লাসের এই লেভেল থেকে আসলে কি রকমের প্রশ্ন আসতে পারতো, সেগুলো একটু নিজেরা দেখার ট্রাই করবেন। আচ্ছা, এরপর যে আমরা আসি সিরামিক নিয়ে। সিরামিক কম্পোজিশন। সিরামিক হচ্ছে ইনঅর্গানিক নন মেটালিক একটা সলিড ম্যাটেরিয়াল, যেটা মূলত বিভিন্ন রকমের ইনঅর্গানিক কম্পাউন্ড থেকে বানানো হয়, এবং অতি উচ্চ তাপমাত্রায় আসলে যদি আগুনে পোড়ানো হয় তাহলে একটা যে জিনিসটা তৈরি হয় সেটাই হচ্ছে সিরামিক। তো এদের কম্পোজিশন, এরা কি ট্রেডিশনাল নাকি অ্যাডভান্স অথবা কি রকমের অ্যাপ্লিকেশনের জন্য ইউজ করা হচ্ছে, এটার উপর ভিত্তি করে তাদের কম্পোজিশন চেঞ্জ হয়। যেমন যে কোনো সিরামিকের একটা কমন প্রপার্টি আছে, যেমন এরা শক্ত হয়, এদের স্ট্রেংথ বেশি থাকে, থার্মালি রেজিস্ট্যান্ট হয়, ব্রিটল হয়, ভঙ্গুর হয়। তারপরে হচ্ছে এই ধর্মগুলো আসলে মূলত এদের কেমিক্যাল কম্পোজিশন এবং এদের ক্রিস্টালাইন স্ট্রাকচারের উপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন হয়। তো ট্র্যাডিশনাল সিরামিক যেটা নর্মালি যেগুলো আমরা ক্লে বেস সিরামিক হিসেবে জানি আমরা, এগুলো মূলত ন্যাচারালি যেসব ম্যাটেরিয়াল তৈরি হয়, যেগুলো মোটামুটি প্রচুর পরিমাণে পাওয়া যায় এবং যেগুলোর একদমই খরচ কম, সেগুলো থেকেই মোটামুটি ট্র্যাডিশনাল সিরামিক তৈরি হয়। যেমন ট্র্যাডিশনাল সিরামিকের গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ক্লে। ক্লে হচ্ছে কি একটা মূলত হাইড্রেটেড অ্যালুমিনিয়াম সিলিকেট, যেটা মানে সিলিকা এবং অ্যালুমিনিয়ামের হাইড্রেটেড ভার্সন, যেটা এটা যখন পানির সাথে মিশানো হয় এবং ক্লের যে প্লেট লাইক যে পার্টিকেল গুলো আছে, এগুলো একটা আরেকটার উপর থেকে স্লাইড করতে পারে, মানে মুভ করতে পারে, যে কারণে এটা অনেকটা ওই যে আটা ময়দার দলার মতো হয় আর কি। তো এরপরে এগুলোকে একটা নির্দিষ্ট শেপ দিয়ে এরপরে যখন এটাকে আগুনে পোড়ানো হয় তখন এর মধ্যে থেকে পানিগুলো বেরিয়ে যায় এবং আলটিমেটলি এই পার্টিকেলটা একটা শক্ত একটা রিজিড একটা স্ট্রাকচারে পরিণত হয়। আচ্ছা, সিলিকা হচ্ছে এটা মূলত মিনারেল সিলিকন ডাইঅক্সাইড অথবা কোয়ার্টজ, যে কোনো একটাই হতে পারে। এটা মূলত ক্লের কি বলে সিরামিকের একটা বেসিক কম্পোনেন্ট। এটা মূলত সিরামিকের মধ্যে দুইটা প্রপার্টি দেয়, একটা হচ্ছে সিরামিকের স্ট্রেংথ বাড়ায়, দ্বিতীয়ত এটার হিট রেজিস্ট্যান্স বাড়ায়। এরপর হচ্ছে ফেলস্পার। ফেলস্পারটা মূলত ফ্লাক্সিং এজেন্ট হিসেবে ব্যবহার করা হয়, অর্থাৎ মাটি বা সিরামিক জাতীয় যেটাই হোক সেগুলোর তো ফায়ারিং টেম্পারেচার বা মেল্টিং টেম্পারেচার অনেক বেশি হয় সাধারণত। তো এই মেল্টিং টেম্পারেচার বা ফায়ারিং টেম্পারেচারটাকে একদম কমায় আনে এবং সিরামিক পার্টিকেলগুলোকে একত্রে বেঁধে একটা গ্লাস ফরমেশনের জন্য ফ্যাসিলিটেট করে হচ্ছে ফেলস্পার। আচ্ছা, এছাড়া অন্যান্য যেসব অক্সাইড থাকে তার মধ্যে রয়েছে হচ্ছে পটাশিয়াম অক্সাইড আছে, সোডিয়াম অক্সাইড আছে, ম্যাগনেসিয়াম এবং আয়রন অক্সাইড আছে ইত্যাদি। এছাড়াও হচ্ছে স্পেশাল একটা পোর্সেলিন আছে, সিরামিক আছে, যেটাকে বলা হয় বোন চায়না। এটা মূলত ক্যাটল বোন, যেগুলো মানে বিভিন্ন রকমের গৃহপালিত পশু পাখি যে হাড্ডি, সেগুলো পোড়ানোর যে ছাই, সেই ছাইটাকে ক্লে এবং মিনারেলের মিক্সচারের মধ্যে ব্যবহার করে স্পেশালি একটা পোর্সেলিন তৈরি করা হয়, যেটাকে বলা হয় বোন অ্যাশ বা বোন চায়না। আচ্ছা, এবার হচ্ছে অ্যাডভান্স সিরামিক।
অ্যাডভান্স বা টেকনিক্যাল সিরামিক হচ্ছে এমন ধরনের সিরামিক যেগুলোকে মূলত হাই পারফরমেন্স অ্যাপ্লিকেশনের জন্য এগুলোকে ইঞ্জিনিয়ার করা হয়েছে, মানে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে, যেমন অ্যারোস্পেসে ব্যবহারের জন্য, ইলেকট্রনিক্সে ব্যবহারের জন্য, বায়োমেডিসিনে ব্যবহারের জন্য। এগুলো নট নেসেসারিলি যে এরা ক্লে বেসড হতে হবে তা না, বরং এরা মূলত হচ্ছে হাই পিউরিটি সিনথেটিক পাউডার থেকে তৈরি হয়, খুবই খুবই পিওর, অতি উচ্চ মাত্রায় পিওর সিনথেটিক পাউডার থেকে তৈরি হয়। এবং অ্যাডভান্স সিরামিক গুলোকে তাদের প্রাইমারি কেমিক্যাল কম্পোজিশনের উপর ভিত্তি করে নিচের কয়েক ভাগে ভাগ করা যায়। এর মধ্যে একটা হচ্ছে অক্সাইড সিরামিক, অর্থাৎ এরা মূলত মেটাল অক্সাইড কম্বাইন থাকে এই সিরামিকের সাথে, যেমন অ্যালুমিনা। এটা হচ্ছে অ্যাডভান্স সিরামিকের একদম একটা কমন ম্যাটেরিয়াল, যেটার মূল বৈশিষ্ট্য হচ্ছে এক্সেপশনাল হার্ডনেস, এদের থার্মাল স্টেবিলিটি, তাপের মুখে স্টেবল থাকা, এবং ইলেকট্রিক্যাল ইনসুলেশন মানে তড়িৎ অপরিবাহিতা যেটা। এরপর হচ্ছে জিরকোনিয়াম অক্সাইড। এটা মূলত হাই ফ্র্যাকচার টাফনেসের জন্য ব্যবহার করা হয়। বায়োকম্প্যাটেবিলিটি, অর্থাৎ এটা যে কোনো রকমের বায়োলজিক্যাল কোষের সাথে বা ইসের সাথে কম্প্যাটিবল বা যায়, এই জন্য এগুলোকে যেমন ডেন্টাল ইমপ্ল্যান্ট হিসেবে, দাঁতের হিসেবে বা ফিলিং বা দাঁতের আলাদা কৃত্রিম দাঁত হিসেবে ব্যবহার করা হয়, এবং বিভিন্ন রকমের থার্মাল ব্যারিয়ারের উপরে কোটিং হিসেবে ইউজ করা হয়। এরপর আমরা দেখতে পাচ্ছি নন অক্সাইড সিরামিক গুলো, যেগুলো মূলত কার্বন, নাইট্রোজেন, বোরন ইত্যাদি থাকে। এদের মূল বৈশিষ্ট্য হচ্ছে এরা খুবই হাই টেম্পারেচার রেজিস্ট্যান্ট করতে পারে, এবং এক্সট্রিম ওয়্যার অ্যাপ্লিকেশন, অর্থাৎ খুব অতিমাত্রায় ঘর্ষণ বা এই ধরনের কোনো ক্ষয়কারক পরিবেশ থাকলে তারা সেটা প্রতিরোধ করতে পারে। এদের মধ্যে বিভিন্ন রকম উপাদান রয়েছে, যেমন সিলিকন কার্বাইড বা SiC। এটা মূলত খুবই এক্সট্রিমলি হার্ড এবং ঘর্ষণ প্রতিরোধক একটা ম্যাটেরিয়াল, যেটা মূলত বিভিন্ন রকমের অ্যাব্রাসিভ, যেখানে প্রচুর ঘর্ষণ হয়, কিংবা যেসব কাটিং টুল খুবই শক্ত জিনিসপত্র কাটার জন্য ব্যবহার করা হয়, এবং খুবই হাই টেম্পারেচার ইঞ্জিন পার্ট, এগুলো তৈরির জন্য সিলিকন কার্বাইড ইউজ করা হয়। এরপর হচ্ছে সিলিকন নাইট্রাইট। এটা মূলত এর হাই স্ট্রেংথ এবং থার্মাল শকের প্রতি রেজিস্ট্যান্সের জন্য এটা পরিচিত। এটাকে মোটামুটি অটোমেটিভ সেক্টরে বা ইঞ্জিন হিসেবে, অথবা বিভিন্ন রকমের গ্যাস টারবাইনের ইঞ্জিনের পার্টস তৈরিতে ব্যবহার করা যায়। এরপর হচ্ছে বোরন কার্বাইড। এটা এক্সেপশনালি হার্ড এবং কেমিক্যালি ইনার্ট, মানে কেমিক্যালি কারোর সাথেই বিক্রিয়া করে না, যে কারণে এগুলোকে বডি আর্মার হিসেবে বা যে কোনো রকমের ঘর্ষক পদার্থ হিসেবে ব্যবহার করা হয়। আচ্ছা, এবার হচ্ছে কম্পোজিট ম্যাটেরিয়াল। এগুলো হচ্ছে সিরামিক ম্যাট্রিক্সের সাথে কম্পোজিট, অর্থাৎ এদেরকে বলা হয় সিরামিক ম্যাট্রিক্স কম্পোজিট, সংক্ষেপে বলা হয় CMC। এরা মূলত একটা স্পেসিফিক প্রপার্টির জন্য ডিজাইন করা, যেমন এরা খুবই টাফ হবে, এরা অক্সিডেশন রেজিস্ট্যান্ট হবে। এদের কমন এক্সাম্পল হচ্ছে সিলিকন কার্বাইড ফাইবার, অথবা সিলিকন কার্বাইড ম্যাট্রিক্সের মধ্যে সিলিকন কার্বাইড যে ফাইবার গুলো তৈরি করা হয় সেটা। আচ্ছা, এরপর হচ্ছে গ্লাস সিরামিক, যেগুলো মূলত কন্ট্রোলড ক্রিস্টালাইজেশনের একটা বেস গ্লাসের কন্ট্রোলড ক্রিস্টালাইজেশনের ফলে যে সিরামিকটা তৈরি করা হয়। এরা মূলত গ্লাস এবং সিরামিক উভয়ের প্রপার্টি মোটামুটি বহন করে, এবং সবচেয়ে সুবিধা হচ্ছে এরা আপনার কি বলে খুব উঁচু মাত্রায় থার্মাল শক এরা বহন করতে পারে। নর্মাল কাচের মতো বা নর্মাল সিরামিকের মতো একটু তাপমাত্রা ফ্ল্যাকচুয়েট করলে যে ভেঙে যায়, বিষয়টা তা না। এরপরে আমরা দেখবো যে কম্পোজিশনের উপর ভিত্তি করে বিভিন্ন রকমের সিরামিক, যেমন এখানে আছে হচ্ছে সিলিকেটের মধ্যে অ্যালুমো সিলিকেট আছে, ম্যাগনেসিয়াম সিলিকেট আছে ইত্যাদি। এদের প্রপার্টি হচ্ছে এরা কোয়ার্স হতে পারে, খুবই কোয়ার্স রকমের হতে পারে, অথবা ফাইন হতে পারে। এরা খুবই ঘন বা ডেন্স এবং পোরাস, মধ্যে আবার ছিদ্রও থাকবে। এটা মূলত এদের ওয়াটার অ্যাবজর্পশনের উপর ডিপেন্ড করে। অ্যাপ্লিকেশন হচ্ছে ট্র্যাডিশনাল সিরামিক হিসেবে ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে ফাইন চায়না, পোর্সেলিন, রিফ্র্যাক্টরি ম্যাটেরিয়াল, দৈনন্দিন ব্যবহারের তৈজসপত্র, এগুলো তৈরিতে ব্যবহার করা হয়। অক্সাইডের মধ্যে আছে হচ্ছে অ্যালুমিনিয়া, জিরকোনিয়া, সিলিকা, ম্যাগনেসিয়া এবং অন্যান্য মেটাল অক্সাইড বেসড যেসব ম্যাটেরিয়াল আছে সেগুলো। এদের প্রপার্টি কি, প্রথমত খুবই হাই মেল্টিং পয়েন্ট, অতি উচ্চ তাপমাত্রা এরা সহ্য করতে পারে। এরপর হচ্ছে ওয়্যার রেজিস্ট্যান্স খুবই কম, মানে এরপরে হচ্ছে বিভিন্ন রকমের ইলেকট্রিক্যাল প্রপার্টি এদের মধ্যে আছে। এরা মূলত বিভিন্ন রকমের ম্যাটেরিয়াল এবং কেমিক্যাল প্রসেসিং, রেডিও ফ্রিকোয়েন্সি, মাইক্রোওয়েভ অ্যাপ্লিকেশন ইত্যাদিতে ব্যবহার করা হয়। এছাড়া ইলেকট্রিক্যাল এবং হাই ভোল্টেজ পাওয়ার অ্যাপ্লিকেশন, ফাউন্ড্রি এবং মেটাল প্রসেসিং এর ক্ষেত্রেও এদের ব্যবহার আছে। এরপর একটু আগে আমরা দেখেছি নন অক্সাইড, এগুলো মূলত নিকেল, প্লাটিনাম এবং অন্যান্য মেটাল ম্যাটেরিয়াল দ্বারা তৈরি হয় বা এদের কম্পোজিশন। এরা হচ্ছে এক্সট্রিম ওয়্যার অ্যান্ড করোশন রেজিস্ট্যান্ট, খুবই হাই টেম্পারেচার এবং থার্মাল শকের প্রতিরোধ করতে পারে। ফার্মাসিউটিক্যালে, অয়েল এবং গ্যাস ইন্ডাস্ট্রিতে বিভিন্ন রকম ভালভ, সিল, রোটেটিং পার্ট, তারপরে ইঞ্জিনের মধ্যে ওয়্যার প্লেট, তারপরে বিভিন্ন রকমের কাটিং টুল,
বিভিন্ন রকমের অ্যাব্রাসিভ পাউডার, ব্লাস্ট নজেল ইত্যাদি ইত্যাদি তৈরিতে এই নন অক্সাইডগুলা খুবই বহুল ব্যবহৃত আর কি। এরপর হচ্ছে গ্লাস সিরামিক। গ্লাস সিরামিকটা হচ্ছে মূলত একটা পলিক্রিস্টালিন ম্যাটেরিয়াল, যেটা মূলত কন্ট্রোলড ক্রিস্টালাইজেশন অফ বেস গ্লাস, একটা বেস গ্লাসের কন্ট্রোল ক্রিস্টালাইজেশনের মাধ্যমে এটা তৈরি হয়। এটা মূলত গ্লাস এবং সিরামিক উভয়ের ধর্মই দেখায়, এবং এদের একটা অ্যামরফাস ফেজও থাকে এবং ক্রিস্টালাইন ফেজের থেকে এদের অ্যামরফাস ফেজের পরিমাণও বেশি থাকে। এরা মূলত কুকওয়্যার, তারপরে হচ্ছে বিভিন্ন রকম মেডিকেল ইমপ্ল্যান্ট, ইলেকট্রনিক সাবস্ট্রেট, বিভিন্ন এরোস্পেসের বা প্লেন বা কি বলে আপনার মহাকাশযানের বিভিন্ন রকম পার্ট তৈরিতে ব্যবহার করা হয়। এবার আমরা সিরামিকের কম্পোজিশনটা একটু নিজেরা দেখে নিব। সিলিকন ডাইঅক্সাইড কত পার্সেন্ট থাকে, অ্যালুমিনা থাকে কত, আয়রন অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড ইত্যাদি দেখে নিব। এবং এর সাথে নিচের ছকে আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস পাচ্ছি, সেটা হচ্ছে সিরামিকের মেজর কম্পোনেন্টগুলো, এবং সেই মেজর কম্পোনেন্টগুলো বিভিন্ন রকমের কোন কোন সিরামিকে কি কি পরিমাণ থাকে, সিরামিক পাউডারে কি পরিমাণ থাকে, পোর্সেলিন পাউডারে কি পরিমাণ থাকে, এবং অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্টের মধ্যে কি পরিমাণ থাকে। আচ্ছা, এবার আমরা দেখি সিরামিকের ক্লাসিফিকেশন। ট্রেডিশনাল ক্লাসিফিকেশন হচ্ছে হোয়াইট ওয়্যার, তারপরে হচ্ছে স্ট্রাকচারাল ক্লে প্রোডাক্ট, তারপরে ব্রিক অ্যান্ড টাইল, তারপরে অ্যাব্রাসিভ যেগুলো আছে, এরপরে রিফ্র্যাক্টরি ম্যাটেরিয়াল যেগুলো প্রচন্ড তাপমাত্রা সহ্য করতে পারে, গলে না, এরপর হচ্ছে সিমেন্ট। এটা সবই হচ্ছে ট্র্যাডিশনাল সিরামিক। আর অ্যাডভান্স সিরামিকের মধ্যে দুইটা টাইপ করা হয়েছে, একটা হচ্ছে ইলেকট্রো সিরামিক আর একটা হচ্ছে অ্যাডভান্সড স্ট্রাকচারাল সিরামিক। ইলেকট্রো সিরামিকের মধ্যে আছে বিভিন্ন রকমের ইলেকট্রনিক সাবস্ট্রেট, প্যাকেজ সিরামিক ইত্যাদি। এছাড়া আছে ক্যাপাসিটর, ডাইইলেকট্রিক, পাইজো ইলেকট্রিক সিরামিক এইসব। এরপরে আছে ম্যাগনেটিক সিরামিক, যেগুলো মূলত বিভিন্ন রকমের টেপে, ভিডিও টেপ বা অডিও টেপে ব্যবহার করা হয়। তারপরে আছে হচ্ছে অপটিক্যাল সিরামিক। এরপরে সর্বশেষ কন্ডাক্টিভ সিরামিক, যেগুলো বিদ্যুৎ পরিবহন করতে পারে। এছাড়া অ্যাডভান্স স্ট্রাকচারাল সিরামিকের মধ্যে আছে নিউক্লিয়ার সিরামিক, যেটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের মধ্যে ইউজ করা হয়। বায়োসিরামিক আছে, যেগুলো মোটামুটি মানুষের বা অন্যান্য প্রাণীর দেহের সাথে কম্প্যাটিবল। এছাড়া আছে ট্রাইবায়োলজিক্যাল ওয়ার রেজিস্ট্যান্ট সিরামিক, এবং সর্বশেষ অটোমেটিভ সিরামিক, যেগুলো ইঞ্জিনের পার্টে ব্যবহার করা হয়। অক্সাইড সিরামিকের মধ্যে আছে অ্যালুমিনিয়াম অক্সাইড, তারপরে অ্যালুমিনিয়াম টাইটানেট অর্থাৎ অ্যালুমিনিয়ার সাথে টাইটানিয়াম অক্সাইড। তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড এমজিও, তারপরে লেড জিরকোনেট টাইটানেট অর্থাৎ লেড জিরকোনেটের সাথে টাইটানিয়াম অক্সাইড, এবং জিরকোনিয়াম অক্সাইড। এগুলো মূলত অক্সাইড সিরামিকের অন্তর্ভুক্ত। আর সিলিকেট সিরামিকের মধ্যে আছে পোর্সেলিন, আছে ম্যাগনেসিয়াম সিলিকেট, আছে মিউলিট। এগুলো মূলত অ্যালুমিনা এবং সিলিকার একটা মিক্সচার, মুলিট। আচ্ছা, এরপরে আমাদের আরো সিরামিকের প্রকার আছে, যেমন কার্বাইড সিরামিক, এর মধ্যে আছে হচ্ছে বোরন কার্বাইড একটা, তারপরে সিলিকন কার্বাইড একটা, এরপরে আছে টাংস্টেন কার্বাইড একটা। সিলিকন কার্বাইড আবার বেশ কয়েক রকমের, যেমন ওপেন পোরাস সিলিকন কার্বাইড, আর একটা হচ্ছে ডেন্স সিলিকন কার্বাইড বা ঘন যেটা। ওপেন পোরাসের মধ্যে আছে সিলিকেট বন্ডেড আছে, রিক্রিস্টালাইন সিলিকেট কার্বাইড আছে, তারপর হচ্ছে নাইট্রেট বন্ডেড আছে। আর ডেন্সের মধ্যে আছে হচ্ছে লিকুইড ফেজ সিন্টার্ড সিলিকন কার্বাইড, সিন্টার্ড সিলিকন কার্বাইড, রিয়াকশন বন্ডেড সিলিকন কার্বাইড, হট আইসোট্যাকটিক্যালি প্রেসড সিলিকন কার্বাইড, এবং সিলিকন ইনফিল্ট্রেশন। আচ্ছা, এরপরে নাইট্রেট সিরামিকের মধ্যে আছে সিলিকন নাইট্রেট, সিলিকন অ্যালুমিনিয়াম অক্সিনাইট্রাইড, এবং অ্যালুমিনিয়াম নাইট্রাইড। সিরামিক এবারে আমরা দেখবো সিরামিকের ম্যানুফ্যাকচারিং প্রসেস। সিরামিকের ম্যানুফ্যাকচারিং মূলত একটা মাল্টি স্টেপ প্রসেস, যেটার মধ্যে রয়েছে পাউডার প্রিপারেশন আছে, শেপিং আছে, সিরামিক ড্রাইং আছে, ফায়ারিং আছে, আগুনে জ্বালানো, এবং আলটিমেটলি এটা ফাইনাল প্রোডাক্ট বের হওয়া। তো টেকনিকগুলো খুবই সিগনিফিকেন্টলি আসলে ডিপেন্ড করে হচ্ছে ডিজায়ার্ড প্রোডাক্টের উপর। আমরা কোন ধরনের প্রোডাক্ট চাই সেটার উপরে আমাদের ম্যানুফ্যাকচারিং প্রসেসগুলো ডিপেন্ড করে। যেমন আমরা কি স্টেজগুলো দেখি, যে পাউডার, এক নম্বর হচ্ছে পাউডার এবং র মেটেরিয়াল প্রিপারেশন। এখানে হচ্ছে প্রথমে প্রকিউরমেন্ট, বিভিন্ন রকম র মেটেরিয়ালগুলোকে প্রকিউর করা হয়। এরপরে হচ্ছে প্রসেসিং, র মেটেরিয়ালগুলোকে প্রসেস করে এদেরকে পিউরিটি কন্ট্রোলের জন্য বলেন, কিংবা স্পেসিফিক যদি পার্টিকেল সাইজে তৈরি করতে হয়, ভাঙতে হয়, এজন্য আমাদের ক্রাশিং আছে, মিলিং আছে, গ্রাইন্ডিং মেশিন আছে, এগুলো ব্যবহার করে মোটামুটি একটা ফাইন একটা ব্যবহারযোগ্য একটা পাউডারে বা ইউনিফর্ম পাউডারে পরিণত করা হয়। তারপর হচ্ছে মিক্সিং। এই পাউডারগুলোকে হচ্ছে বিভিন্ন রকমের অ্যাডিটিভ, যেমন ধরেন বাইন্ডার আছে, প্লাস্টিসাইজার আছে, লুব্রিকেন্ট আছে, এগুলোর সাথে মিক্স করে একটা ইউনিফর্ম কম্পোজিশন তৈরি করা হয়, যেটাকে আসলে একটা নির্দিষ্ট শেপ দেওয়া যাবে এবং নির্দিষ্ট উদ্দেশ্যে ব্যবহার করা যাবে। এবার দুই নম্বর হচ্ছে ফর্মিং বা শেপিং। এটা মূলত এই যে মিক্সড পাউডারটা, এটার সাথে একটু পানি মিশিয়ে এটাকে একটা স্লারি টাইপের, অর্থাৎ
লিকুইড একটা স্লারি টাইপের, অথবা একটা একটা মানে মোল্ডেবল একটা শেপের মধ্যে বা একটা পরিমাণে নিয়ে আসা হয়, এবং এটাকে ডিজায়ার যে গ্রিন শেপ যেটাকে বলে সেটার মধ্যে নিয়ে আসা হয়। পরবর্তীতে এগুলোকে রিজিড ডাইয়ের মধ্যে রেখে, শক্ত একটা ডাইয়ের মধ্যে রেখে প্রেসার দেওয়া হয়, আপার এবং লোয়ার পাঞ্চ দুইটা একত্রে পাঞ্চ করে এটাকে একটা নির্দিষ্ট আকৃতি দেয়। আচ্ছা, এখানে আমরা ছবিতে সিরামিকের প্রসেসিং দেখতে পাচ্ছি। সিরামিক পাউডারের সাথে সলভেন্ট মিক্স করা হয়, বাউন্ডার এবং অ্যাডিটিভ অ্যাড করা হয়, হোমোজিনাইজ করা হয়, পাম্পের মাধ্যমে এটা স্লালি কন্টেইনারে পাঠানো হয় এবং আলটিমেটলি ক্যারিয়ার ফিল্মের মধ্য দিয়ে এটা যেতে থাকে। এর মধ্যে একটা বিষয় আছে ডক্টর ব্লেড, অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ ইয়া বের হয়ে গেলে ব্লেডটা আবার কেটে দেয় এটাকে। পরে এটাকে ড্রাইং এর পরে ড্রাইং টেপের মাধ্যমে এটা পরবর্তী ব্যবহারে চলে যায়। আচ্ছা, এবার আমরা দেখি আইসোট্যাকটিক প্রসেসিং। পাউডারটাকে ফ্লেক্সিবল মোল্ডের মধ্যে দেওয়া হয় এবং এটা নির্দিষ্ট পরিমাণ ইউনিফর্ম প্রেসার দেওয়া হয়। এর ফলে খুবই হাই ডেন্সিটির সিরামিক পার্ট আমাদের তৈরি হয়, এবং ছাঁচ ব্যবহার করে আমরা খুবই কি বলে আপনার কমপ্লেক্স ম্যাটেরিয়ালও আমরা তৈরি করে ফেলতে পারি। এরপর হচ্ছে এক্সট্রুশন। মূলত একটা প্লাস্টিসাইড সিরামিক মিক্সচার, যেটা হচ্ছে একটা ডাইয়ের মধ্যে থেকে দেওয়া হয়েছে, এবং এটার কন্টিনিউয়াস শেপ যেমন রড, টিউব আর হানিকম স্ট্রাকচারের মধ্যে এটা ইয়া করা যেতে পারে, স্ট্রাকচার দেওয়া যেতে পারে। এরপর হচ্ছে স্লিপ কাস্টিং। এটা মূলত সিরামিক পার্টিকেলের একটা লিকুইড সাসপেনশন। এটা একটা পোরাস, একটা ছিদ্র ছিদ্র মোল্ডের মধ্যে, ছাঁচের মধ্যে ফেলা হয়, এবং এটা মূলত প্লাস্টার তৈরি করা হয়। যদি মোল্ডটা আসলে করে কি পানিটা টেনে নেয় এবং একটা সলিড, এটার উপরে একটা সলিড লেয়ার তৈরি করে, এই লেয়ারটা পরে আলাদা করে সরিয়ে ফেলা হয়। এটা মূলত বিভিন্ন রকমের হলো বা ভিতরে ফাঁপা শেপ তৈরির জন্য চমৎকার। এরপর হচ্ছে ইনজেকশন মোল্ডিং। এটা খুবই আধুনিক একটা প্রযুক্তি। এটা ফাইন সিরামিক পাউডারটাকে হচ্ছে থার্মোপ্লাস্টিক বাইন্ডারের সাথে মিক্স করা হয় এবং একটা মোল্ডের মধ্যে ইনজেক্ট করা হয়, একটা ছাঁচের মধ্যে এটাকে ইনজেক্ট করা হয়, এবং বাইন্ডারটা সরানোর পরে খুবই হাই প্রিসিশন কমপ্লেক্স সিরামিক পার্ট পাওয়া যায়, যেটা আসলে বিভিন্ন রকমের ছোট ছোট পার্টে, মানে ওই বড় পার্টটাকে আবার টুকরো টুকরো করে কেটে ছোট ছোট পার্টে ভাগ করে তারপরে হচ্ছে এটাকে ম্যাস প্রোডাকশনে পাঠানো হয়। যাই হোক, এরপর আসছে হচ্ছে আমাদের অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং বা 3D প্রিন্টিং। এটা হচ্ছে একটা সম্পূর্ণ নতুন টেকনিক, যেটা আসলে সিরামিক পার্টটাকে বা সিরামিক যে আমরা যেই ম্যাটেরিয়ালটা বা যেই স্ট্রাকচারটা আমরা তৈরি করতে চাই সেটাকে লেয়ার বাই লেয়ার আস্তে আস্তে করে তৈরি করা, যার ফলে খুবই কমপ্লেক্স জিওমেট্রি ট্র্যাডিশনাল মেথডে যেগুলো করা সম্ভব নয় সেই ধরনের জিনিসপত্র আমরা অ্যাচিভ করতে পারি। এই জন্য তাড়াহুড়ো না, ধীরে সুস্থে করতে হবে। এবার হচ্ছে ড্রাইং। এরপর যে ছাঁচের মধ্যে থেকে যে সিরামিক বডিটা বের হইলো, এটা মূলত প্রচুর পরিমাণে ময়েশ্চার এবং বাইন্ডার কন্টেইন করে, যেগুলোকে অবশ্যই সরাতে হবে। এই জন্য ড্রাইং প্রসেসটা খুবই কেয়ারফুলি কন্ট্রোল করা হয় যেন কোনো রকমের ক্র্যাকিং, র্যাপিং ইত্যাদি না ঘটে। তারপর হচ্ছে মেশিনিং এন্ড ডিবাইনিং। এটা মূলত যেগুলো ফায়ার করা হয় নাই বা যেগুলো আগুনে জ্বালানো হয় নাই, সেগুলোকে নরম থাকা অবস্থায়, যেগুলো যদি ডিফর্ম হয়ে যায় তাহলে এগুলো নরম থাকা অবস্থায় এগুলোকে ভেঙে টুকরো করা যায় বা অন্য কাজে ব্যবহার করা যায়। তারপর হচ্ছে ডিবাইন্ডিং। এটা মূলত ইনজেকশন মোল্ডিং জাতীয় টেকনিকের সাথে ব্যবহার করা হয়, অর্থাৎ অর্গানিক বাইন্ডারগুলোকে সম্পূর্ণরূপে আলাদা একটা কন্ট্রোল হিটিং প্রসেসের মধ্যে থেকে অর্গানিক যে বাইন্ডারটা আছে সেটাকে সম্পূর্ণরূপে আলাদা করা হয়। আচ্ছা, এরপর হচ্ছে সর্বশেষ ফায়ারিং। ফায়ারিং এটা খুবই ক্রুশিয়াল এবং খুবই ক্রিটিক্যাল ট্রিটমেন্ট সিরামিকের জন্য। এই প্রসেসটা মূলত হয় কি, একটা ফ্রাজাইল যে সিরামিক বডি আছে ভঙ্গুর, এটাকে মূলত একটা শক্ত সলিড একটা ডিউরেবল পার্টে পরিণত করে আগুনে পোড়ানোর মাধ্যমে, এবং ম্যাটেরিয়ালটাকে এক্ষেত্রে খুবই খুবই উচ্চ তাপমাত্রায় পোড়ানো হয়, যেটা এই ম্যাটেরিয়ালের মেল্টিং পয়েন্টের চেয়ে সামান্য নিচে, এবং পার্টিকেলগুলোকে এটা আসলে একত্রে বন্ড করে রাখতে সাহায্য করে এবং পোরগুলো আসলে শ্রিঙ্ক করে বা সংকুচিত করে। টেম্পারেচার অ্যাটমসফিয়ার, যেমন ধরেন আমি যদি ইনার্ট গ্যাস ব্যবহার করি, ভ্যাকুয়াম ব্যবহার করি এবং ফায়ারিং এর ডিউরেশন যদি কন্ট্রোল করা যায় তাহলে ডিজায়ার্ড ফাইনাল প্রোডাক্টও আমরা মন মতো কন্ট্রোল করতে পারবো। আচ্ছা, এরপর ফায়ারিং এর পরে এসে গ্লেজিং। সাধারণত ট্র্যাডিশনাল সিরামিক যেগুলো আমরা বাসায় ব্যবহার করি, কুকওয়্যার, এগুলোতে কিন্তু গ্লেজিং দরকার হয়। এটা মূলত একটা পটারি বা লিকুইড গ্লেজ। এটা মূলত একটা ওই সিরামিকেরই একটা লিকুইড, যেটাকে আসলে ওই আমাদের সিরামিকের তৈরি যে পদার্থটা বা সিরামিকের তৈরি যে প্লেট, গ্লাস, এটার উপরে ওই জিনিসটা একটা লেয়ার তৈরি করে তারপরে পোড়ানো হয়। পোড়ানোর ফলে হয় কি, ওই জিনিসটা উপরের ওই জিনিসটা গলে গিয়ে একটা চকচকে একটা গ্লেজি একটা বডি এনে দেয়, গ্লাস লাইক একটা কোটিং এনে দেয়। আচ্ছা, সর্বশেষ হচ্ছে ফিনিশিং। এখানে হাই পারফরম্যান্স অ্যাপ্লিকেশনের জন্য সিরামিকগুলোকে মূলত আরও ফাইনাল প্রসেসিং স্টেপের মধ্যে দিয়ে যেতে হবে। তবে এই ম্যাটেরিয়ালটা যেহেতু খুবই শক্ত, সিরামিক নর্মালি সিরামিকের
মেল্টিং পয়েন্ট খুবই বেশি হওয়াতে এটা খুব একটা কঠিন একটা ঝামেলা হয়ে দাঁড়াবে। তারপর হচ্ছে গ্রাইন্ডিং, ল্যাপিং অ্যান্ড পলিশিং। ডায়মন্ড টিপ যে টুল আছে, মানে টুলের মাথায় যে ডায়মন্ডের আছে, সেগুলো মূলত এইগুলো টাইট ডাইমেনশনাল টলারেন্স করতে, অ্যাচিভ করতে এগুলো ব্যবহার করা যায় এবং খুবই স্মুথ সারফেস ফিনিশিং দেওয়ার জন্য এটা ব্যবহার করা যায়। এরপর হচ্ছে ইন্সপেকশন, যে ফাইনাল প্রোডাক্টটা তৈরি হইলো সেই প্রোডাক্টটাকে আমরা এটার কোয়ালিটি এবং অন্যান্য গুণ আমরা ইন্সপেক্ট করতে হয়। এটাকে অন্য নাম দেওয়া যায় কোয়ালিটি কন্ট্রোল বা কোয়ালিটি অ্যাসুরেন্স নামও দেয়া যায়। এখানে হচ্ছে আমাদের সিরামিক তৈরির পদ্ধতি, একদম র ম্যাটেরিয়াল স্টোরেজ, র ম্যাটেরিয়াল গ্রাইন্ডিং, সিরামিক বডি স্প্রেইং, ড্রাই ওয়াশিং, স্প্রে ড্রাইড পাউডার প্রসেসিং, তারপর হচ্ছে গ্লেজিং অ্যান্ড ডেকোরেশন, টাইলস ফায়ারিং, কাটিং অ্যান্ড স্কোয়ারিং এবং সর্টিং অ্যান্ড প্যাকেজিং। এই পুরো জিনিসটা আসলে তোমাদের নিজেদের মতো করে পড়ে নিতে হবে। আমরা পড়ার মতো যেগুলো সেগুলো একটু আগেই বলে দিয়েছি। আচ্ছা, এবারে আমরা দেখি এখানে আসলে একটা সিরামিকের মগ তৈরির টোটাল প্রসেসটা কিন্তু ছবিতে দেয়া আছে। প্রথমে মাটিটাকে কাটা হয়, মাটিটাকে কাটার পর এটাকে ঘুরিয়ে এটাকে একটা শেপ দেওয়া হয়, এবার এটার মধ্যে হ্যান্ডেল লাগানো হয়, হাতল লাগানো হয়, তারপর এটাকে পরিষ্কার করা হয়, তারপরে ধাপে হচ্ছে গ্লেজ ম্যাটেরিয়ালের মধ্যে চুবিয়ে উঠানো হয়, এরপরে যদি প্রয়োজন হয় এটাকে হ্যান্ড পেইন্ট করা হয়, হাতে পেইন্ট করা হয়, তারপরে এভাবে সূর্যের আলোতে শুকানো হয়। শুকানো জিনিসটাকে আমাদের চুলার মধ্যে নিয়ে ফায়ারিং করা হবে, আগুন জ্বালানো হয়। আগুন জ্বালানোর পরে সেটার কোয়ালিটি কন্ট্রোল করা হয়, সবগুলো প্রোডাক্ট ঠিক মতো হইলো কিনা। তারপরে এটাকে ডিক্যালের মধ্যে রাখা হয় এবং ডিক্যাল ফায়ারিং করে আলটিমেটলি একটা পর্যায়ে এটাকে কি বলে সিরামিক আমরা ম্যাটেরিয়াল হিসেবে পেতে পারি। আচ্ছা, এবারে আমরা দেখবো স্পেশাল সিরামিক প্রোডাক্ট। সিরামিকের একদম খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে স্পেশাল সিরামিক প্রোডাক্ট। এটা মূলত হাই টেম্পারেচার রেজিস্ট্যান্ট, হাই স্ট্রেংথ, সুপার হার্ডনেস, ওয়্যার রেজিস্ট্যান্ট, করোশন রেজিস্ট্যান্ট এবং অন্যান্য এক্সেপশনাল মেকানিক্যাল প্রপার্টি এরা বহন করে। এদের নানা রকম অ্যাপ্লিকেশন আছে, যেমন মেটালার্জিতে অ্যাপ্লিকেশন আছে, অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং, মেশিনারি, অপটিক্স এবং অন্যান্য ফিল্ডেও এদের ভালো অ্যাপ্লিকেশন আছে। এটা মূলত হয় কি, আপনাদের সিরামিকটাকে খুবই হাই টেম্পারেচারে সিন্টারিং করা হয়, অলমোস্ট 1360 ডিগ্রি সেলসিয়াস, এবং এর ফলে একটা স্টেবল এবং রিলায়েবল একটা অ্যান্টিস্ট্যাটিক প্রপার্টি বিশিষ্ট একটা পদার্থ তৈরি হয়। তো পরবর্তীতে এগুলোর আসলে এক বা একাধিক ফাংশন থাকে, যেমন ইলেকট্রিসিটি পরিবহন, ম্যাগনেটিজম, অপটিক্যাল অ্যাবিলিটি, তারপরে থার্মাল, অ্যাকুস্টিক, কেমিক্যাল, বায়োলজিক্যাল এবং অন্যান্য আদার ফাংশন রয়েছে। এবং আরো কিছু কাপলিং ফাংশনও রয়েছে, যেমন পাইজো ইলেকট্রিসিটি, পাইরো ইলেকট্রিসিটি, তারপর ইলেকট্রো অপটিক্যাল প্রসেস, তারপর হচ্ছে অ্যাকুস্টো অপটিক্যাল, ম্যাগনেটো অপটিক্যাল ইত্যাদি ইত্যাদি। বর্তমানে স্পেশাল সিরামিকগুলো মূলত দেশে জীবনের সকল পর্যায়ে সকল কাজেই ব্যবহার করা হয়। এদেরকে আসলে আমরা বিভিন্ন ধাপে ভাগ করে একটু আমরা দেখতে পারি। যেমন স্পেশাল সিরামিকের মধ্যে আছে ন্যানো সিরামিক, যারা খুবই ন্যানো সাইজের পাউডার, এদের সাইজ সবসময় 100 ন্যানোমিটারের নিচে হয়। এটা মূলত অটোমোবিল বা বিভিন্ন রকমের সারফেসের কোটিং এর উপরে, ওই যে আমরা জানি যে ন্যানো ফিনিশিং বা সিরামিক কোটিং, এটা এই ন্যানো সিরামিক থেকে এসছে। খুব ভালো উজ্জ্বল এবং চকচকে সারফেস তৈরিতে কিন্তু ন্যানো সিরামিক কি বলে আপনার প্রয়োগ করা হয়। তারপর হচ্ছে সিরামিক প্রিপারেশন মেমব্রেন। এটা মূলত একটা স্পেশাল মেমব্রেন, যেটা মূলত দুইটা পার্ট আছে, একটা হচ্ছে মেমব্রেন সাপোর্ট এবং আরেকটা হচ্ছে পোরাস মেমব্রেন, মানে ক্ষুদ্র একটা ছিদ্র একটা জালিকাও থাকে এবং সেটাকে সাপোর্ট দেওয়ার জন্য আলাদা একটা বডিও থাকে। সাপোর্ট বডিটা মোটামুটি মূলত অ্যালুমিনিয়াম বা হাই অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি হয়, এবং মেমব্রেনটা হচ্ছে জিরকনিয়াম অক্সাইড, টাইটানিয়াম অক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড, এই জিনিসগুলোই ব্যবহার করতে বলছে। এবং আলটিমেটলি এই পোরের যে সেপারেশন মেমব্রেনের সাইজ হবে 2 থেকে 50 ন্যানোমিটার। যাই হোক, এই সিরামিক সেপারেশন মেমব্রেনগুলো কিন্তু আমাদের ওয়াটার ট্রিটমেন্টের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বিভিন্ন ফুড ইন্ডাস্ট্রিতে, যেমন জুস প্রোডাকশন, লিকুইড সেপারেশন ইত্যাদি বিভিন্ন সেক্টরে এটা খুব ভালো প্রচুর পরিমাণে হয় আর কি। যাই হোক, বায়োমিমেটিক কম্পোজিট সিরামিক হচ্ছে সিলিকন কার্বনেট যে সিরামিকটা, এটা মূলত সিলিকন নাইট্রেট থেকে আসছে এবং এটা সারফেস লেয়ারে নাইট্রোজেন থাকে। এটা সিগনিফিকেন্টলি এর স্ট্রেংথ এবং কি বলে ফ্র্যাকচার টাফনেস এটাকে বাড়ায়, এবং এরা প্রায় মূলত এর সারাউন্ডিং এর সাথে ইন্টারেক্ট করার জন্য এদেরকে ট্রিট করে, এমনভাবে ট্রিট করা যেন পরবর্তীতে সারাউন্ডিং এর সাথে মিশে যেতে পারে। এটা হচ্ছে সাবস্ট্রেট ম্যাটেরিয়াল। অ্যালুমিনা হচ্ছে মূলত আইসি সাবস্ট্রেট তৈরিতে ব্যবহার করা হয়। আমরা জানি ইলেকট্রনিক্স এর একদম কোর বেসিক জিনিসটা হচ্ছে আইসি, তো আইসি সাবস্ট্রেট তৈরিতে এই সাবস্ট্রেট ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়।
তারপরে হচ্ছে বিভিন্ন রকমের হাই পারফরমেন্স, হাই ডেন্সিটি, হাই পাউডার, কি বলে মিনিয়েচারাইজেশন, লো কস্ট, এই সব কিছুই হচ্ছে আমাদের এই আমরা যে সাবস্ট্রেট ম্যাটেরিয়ালটা তৈরি করলাম, স্পেশাল যে ম্যাটেরিয়ালটা, সেটার বৈশিষ্ট্য। আচ্ছা, এখানে আর আমরা তেমন সময় নষ্ট করব না। এর মধ্যে আরেকটা আছে রেজিস্টর বেসড ম্যাটেরিয়াল, অর্থাৎ বিভিন্ন রকমের ইলেকট্রিক রেজিস্টর বা ইলেকট্রিক ইন্ডাস্ট্রিতে যে সিরামিকটা ইউজ করা হয়। রেজিস্টরগুলো মূলত বেসিক কম্পাউন্ড বিভিন্ন সার্কিটের, এবং এগুলো আসলে এগুলোর দামও অনেক বেশি। এগুলো হাই পারফরমেন্স হইতে হয়, এদের আলট্রা স্মল বা হাই পাওয়ার এবং হাই স্টেবিলিটি এদের থাকতে হয়। আচ্ছা, স্পেশাল সিরামিকের প্রোডাক্টের মধ্যে আছে পরে ক্যাপাসিটর সিরামিক ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল আছে, তারপর আছে পাইজো ইলেকট্রিক সিরামিক ম্যাটেরিয়াল, এরপরে আছে মাইক্রোওয়েভ সিরামিক ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল। বিভিন্ন রকমের স্পেশাল ম্যাটেরিয়ালের আমরা নামগুলো উল্লেখ করেছি, এবং ভিতরে যে বৈশিষ্ট্য এবং কাজ আছে এগুলো একটু আপনারা দেখে নেবেন। যেমন ক্যাপাসিটর সিরামিক ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে হচ্ছে ক্যাপাসিটর বেসড অন সিরামিক ট্রাইঅক্সাইড। এদের মূলত অ্যাডভান্টেজ হচ্ছে হাই ডাইইলেকট্রিক কনসার্ন থাকে এবং লো ডাইইলেকট্রিক লস থাকে, তাছাড়া লো টেম্পারেচার কোএফিসিয়েন্ট থাকে এবং খুবই হাই ডিসপারশন ফ্রিকোয়েন্সি থাকে। আচ্ছা, গেল পাইজো ইলেকট্রিক সিরামিক। পাইজো ইলেকট্রিক সিরামিক ম্যাটেরিয়াল হচ্ছে মূলত মেটালিক এনার্জিটাকে মিউচুয়ালি যদি কনভার্সন করতে যায় ইলেকট্রিক্যাল এনার্জির মধ্যে, তাহলে এই ম্যাটেরিয়ালগুলো ব্যবহার করা হয়। যেমন বিভিন্ন রকমের সেন্সরে, অ্যালার্মের মধ্যে আল্ট্রাসনিক ক্লিনিং এ, বিভিন্ন রকমের মেডিকেল ডায়াগনোসিসে, কমিউনিকেশনে এই জিনিসটা খুব ব্যবহার করা হয়, পাইজো ইলেকট্রিক সিরামিক ম্যাটেরিয়াল। এদের মধ্যে অক্সিজেন কন্টেন্ট আছে অলমোস্ট 60 থেকে 70% সিলিকা অ্যামাউন্ট আছে। আচ্ছা, এবার আমরা আসি মাইক্রোওয়েভ সিরামিক ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল। এটা মূলত ধরা হয় যে মাইক্রোওয়েভ সিরামিক ম্যাটেরিয়াল একটা সুইটেবল ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, এর কোয়ালিটি ফ্যাক্টর Q0 এটা খুবই হাই, যতখানি হাই হওয়া সম্ভব, এবং ফ্রিকোয়েন্সি টেম্পারেচার কোএফিসিয়েন্ট হচ্ছে খুবই লো পরিমাণ। আচ্ছা, এখানে আমাদের পরবর্তী স্লাইডে আছে হচ্ছে থার্মাল সিরামিক ম্যাটেরিয়াল, যেগুলো মূলত থার্মালি নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট থাকে, এদের পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্টও থাকতে পারে। এদের হচ্ছে কি বলে, এদের প্রথম দুইটা স্টেজ হচ্ছে, একটা হচ্ছে থার্মিস্টর, এটা খুব ওয়াইডলি ইউজ করা হয়। দ্বিতীয়ত হচ্ছে এনটিসি থার্মিস্টর, যেগুলো মূলত প্রোডাকশন স্কেলে যাওয়ার জন্য কনসিডার করা হচ্ছে। যাই হোক, আমরা এবারে কিছু স্যাম্পল কোশ্চেন দেখবো। স্যাম্পল কোশ্চেনগুলো এখানে খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন বাছাই করে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে। আপনারা নিজেরা একটু উত্তর দেওয়ার চেষ্টা করবেন এবং এক্সপ্লেনেশনগুলো একটু ভালো করে পড়বেন। এখানে আমাদের 11টা কোশ্চেন আছে। আমাদের পরবর্তী স্লাইড হচ্ছে সিমেন্টের ক্লাসিফিকেশন। আচ্ছা, সিমেন্ট মূলত হচ্ছে আমাদের বেশ কয়েক টাইপের হয়ে থাকে। এদের হচ্ছে ASTM একটা ক্লাসিফিকেশন আছে, যেমন টাইপ 1, টাইপ 2, টাইপ 2A, টাইপ 3, এটা হচ্ছে টেকনিক্যাল ইয়া। আর নর্মালি এগুলোকে আমরা যেগুলো জানি, যেমন একটা হচ্ছে নর্মাল অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট, তারপর হচ্ছে মডারেট সালফেট রেজিস্ট্যান্স সিমেন্ট, মডারেট হিট অফ হাইড্রেশন অ্যান্ড মডারেট সালফেট রেজিস্ট্যান্স, এরপরে হচ্ছে হাই আর্লি স্ট্রেংথ সিমেন্ট, এরপর হচ্ছে লো হিট হাইড্রেশন সিমেন্ট, হাই সালফেট রেজিস্ট্যান্স সিমেন্ট, এরপরে হচ্ছে টাইপ 1 ব্লেন্ডেড উইথ ফাইন গ্র্যানুলেটেড স্ল্যাগ, এরপর হচ্ছে টাইপ 1 ব্লেন্ডেড উইথ ফাইন পোজল্যান্ড, এরপরে টাইপ 1, 2, 3, এই তিনটেই যদি আমরা এয়ার কন্ট্রেনিং এজেন্টের সাথে ব্লেন্ড করি, তাহলে আবার নতুন আর একটা টাইপ তৈরি হয়। আচ্ছা, এরকমের কয়েক রকমের টাইপে ভাগ করা আছে, তো আমরা একটু নামগুলো একটু দেখি। 1 নম্বর টাইপ হচ্ছে পজল্যানিক সিমেন্ট। এটা মূলত হচ্ছে পজল্যানিক যে ক্লিংকার গুলো আছে, এগুলোকে পোর্টল্যান্ড সিমেন্টের সাথে মিশিয়ে গ্রাইন্ড করে এগুলো তৈরি করা হয়। এটার পারপাস মূলত মেরিন স্ট্রাকচার তৈরিতে, বিভিন্ন রকমের সিওয়েজ ওয়ার্ক, অর্থাৎ ড্রেইন বা ইত্যাদি তৈরিতে সিওয়েজ ওয়ার্কের জন্য, এবং হচ্ছে লাইং কংক্রিট আন্ডার ওয়াটার, মাটির নিচে যেসব কংক্রিট দরকার হয়, যেমন ব্রিজ আছে, ব্রিজের পাইলগুলো আছে, ড্যাম আছে, বাঁধ যেটা, এইসব তৈরিতে আসলে পজল্যানিক সিমেন্ট ব্যবহার করা হয়। এবার হচ্ছে এয়ার এন্ট্রেইনিং সিমেন্ট। এটা মূলত হচ্ছে ইন্ডিজিনাস এয়ার এন্ট্রেইনিং এজেন্টগুলো, যেমন রেজিন হতে পারে, গ্লু হতে পারে, সোডিয়াম সল্ট হতে পারে বা সালফেট হতে পারে, এগুলোকে ক্লিংকার গ্রাইন্ডিং এর সময় এগুলোকে মিক্স করা হয়। মিক্স করার ফলে যে সিমেন্টটা তৈরি হয়, এই সিমেন্টগুলো মূলত হচ্ছে ওয়ার্কেবিলিটি ইমপ্রুভ করার জন্য খুব সুইটেবল, এবং এটা খুব পানি সিমেন্ট রেশিওটা এটার খুব কম, এবং এদের ফ্রস্ট রেজিস্ট্যান্স অফ কংক্রিটের ফ্রস্ট রেজিস্ট্যান্স বাড়ানোর জন্য, বা অতি শীত যেখানে প্রচন্ড ঠান্ডা, সেই সব জায়গায় এই কংক্রিটটা বা এই সিমেন্টটা খুব ভালো ব্যবহার করা যায়। এরপরে হচ্ছে হাইড্রোগ্রাফিক সিমেন্ট। এটা মূলত হচ্ছে
ওয়াটার রিপেলিং কেমিক্যাল এটার সাথে ওয়াটার রিপেলিং কেমিক্যাল মিক্স করা হয়, অর্থাৎ পানি প্রতিরোধী, যেটা পানিকে ঠেকিয়ে রাখে। এটা মূলত খুব হাই স্ট্রেংথ এবং হাই ওয়ার্কেবিলিটি থাকে এই সিমেন্টের। এবার হচ্ছে ব্লাস্ট ফার্নেস স্ল্যাগ সিমেন্ট, অর্থাৎ মূলত ক্লিংকারের সাথে যদি 60% ব্লাস্ট ফার্নেসের স্ল্যাগ, মানে ব্লাস্ট ফার্নেসের যেসব অপদ্রব্য থাকে, ভেজাল থাকে, সেগুলোকে যদি মিশানো হয় তাহলে যে সিমেন্ট পাওয়া যায় সেটাকে বলা হয় ব্লাস্ট ফার্নেস স্ল্যাগ সিমেন্ট। এটা মূলত বিভিন্ন রকমের প্রিডোমিনেন্ট ইকোনমিক কনসিডারেশনের জন্য এগুলো ব্যবহার করা যায়। তারপর হচ্ছে হাই অ্যালুমিনা সিমেন্ট। এগুলো মূলত বক্সাইট এবং লাইমের মিক্সচারকে গলিয়ে এবং এটাকে ক্লিংকারের সাথে গ্রাইন্ড করে, মানে পাউডার করে মিশিয়ে এটা র্যাপিড হার্ডেনিং সিমেন্ট তৈরি করা হয়, যেটার ইনিশিয়াল এবং ফাইনাল সেটলিং টাইম হচ্ছে মোটামুটি 3.5 থেকে 5 ঘন্টার মধ্যে এটা পুরোপুরি সেটেলড হয়ে যায়। তো এটা মূলত এমন জায়গায় করা হয় যেখানে আসলে কংক্রিটটাকে প্রচুর হাই টেম্পারেচার এবং খুবই রাফ কন্ডিশনের মধ্যে দিয়ে যেতে হবে, সেখানে হাই অ্যালুমিনিয়াম সিমেন্ট ইউজ করা হয়। তারপর হচ্ছে হোয়াইট সিমেন্ট। এটা মূলত এমন র মেটেরিয়াল থেকে করা হয় যেগুলো আয়রন অক্সাইড থেকে ফ্রি, যে কারণে এটা কিছুটা সাদা হয়। এটা মূলত দামি বেশি এবং এটাকে বিভিন্ন রকমের আর্কিটেকচারাল পারপাসে, বিভিন্ন রকমের আপনার মূর্তি বা বিভিন্ন রকমের আপনার কি বলে স্ট্যাচু, ভাস্কর্য, এগুলো তৈরিতে ব্যবহার করা হয়। এবং বিভিন্ন রকমের বিল্ডিং এর যে ডেকোরেশন আছে, সুন্দর সুন্দর প্যানেলিং, টেরাজো সারফেস, এগুলো তৈরিতে ব্যবহার করা হয়। এরপর হচ্ছে কালার্ড সিমেন্ট। এগুলো মূলত সাধারণ সিমেন্টের সাথে বিভিন্ন রকমের মিনারেল পিগমেন্ট বা কালার মিক্স করে এই সিমেন্টটা তৈরি করা হয়। এগুলো ডেকোরেটিভ ওয়ার্কের জন্যই মূলত বেশি ব্যবহার করা হয়। এরপর হচ্ছে র্যাপিড হার্ডেনিং সিমেন্ট। এটা মূলত সিমেন্টের লাইম কন্টেন্ট বাড়িয়ে দিলে র্যাপিড হার্ডেনিং সিমেন্ট তৈরি হয়। এটা খুবই অল্প সময়ের মধ্যে হাই স্ট্রেংথ তৈরি করে এবং এমন জায়গায় কংক্রিট তৈরি করা হয় যেখানে আসলে খুব দ্রুত কংক্রিটটা সেটেলড হইতে হয়, এমন জায়গায় এগুলো ব্যবহার করা হয়। আচ্ছা, এবার হচ্ছে কুইক সেটিং সিমেন্ট। অ্যালুমিনিয়াম সালফেটের খুব স্মল পার্সেন্টেজকে অ্যাক্সিলারেটর হিসেবে ইউজ করা হয় এবং একটা জিপসামের রিডিউসিং পার্সেন্টেজ ব্যবহার করা হয় এবং এটাকে খুবই ফাইনলি গ্রাইন্ড করে পরে মিশানো হয়। তো যাই হোক, এই ধরনের সিমেন্ট হচ্ছে খুবই শর্ট পিরিয়ডে কমপ্লিট করার জন্য ব্যবহার করা হয় এবং কনসার্টিং ইন স্ট্যাটিক অ্যান্ড রানিং ওয়াটার, স্থির বা চলমান পানির মধ্যেও যেন এগুলো খুব ভালো কাজ করতে পারে। হচ্ছে লো হিট সিমেন্ট। এগুলোতে মূলত ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেটকে কমিয়ে ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেটের পরিমাণটা কমিয়ে এই ধরনের সিমেন্ট প্রস্তুত করা হয়। এগুলো মূলত ম্যাসিভ কংক্রিট কনস্ট্রাকশনের জন্য ব্যবহার করা হয়, যেমন বড় বড় যে ড্যাম থাকে, বড় বড় উঁচু উঁচু বাঁধ থাকে, সেগুলো তৈরিতে ব্যবহার করা হয়। সর্বশেষ সালফেট রেজিস্টিং সিমেন্ট। এগুলো মূলত ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেটের পার্সেন্টেজটা 6%-এর নিচে রেখে এটা তৈরি করা হয়, যেটা মূলত সালফেটের এগেইনস্টে এর শক্তিটা ধরে রাখে। এগুলো হচ্ছে এক্সপোজড টু সিভিয়ার সালফেট অ্যাকশন বাই ওয়াটার অ্যান্ড সয়েল। এমন সব জায়গায় ব্যবহার করা হয় যেগুলো পানি বা মাটির মাধ্যমে খুব বেশি সালফেট অ্যাকশনের দিকে এক্সপোজ হতে পারে, যেমন আপনার ক্যানেল লাইনিং, বিভিন্ন নদীর পাড়ে যে লাইনিং বাঁধ দেওয়া হয়, কালভার্ট, তারপরে হচ্ছে রিটেইনিং ওয়াল, যে কোনো নদীর পাড়ে ইসের জন্য গাইডেন্স ওয়াল সেগুলো এবং সাইফনের জন্য ইউজ করা হয়। আচ্ছা, এখানে আমরা বিভিন্ন রকম সিমেন্টের টাইপ এবং এগুলোর নাম, আলাদা আলাদা নাম আমরা দেখতে পাচ্ছি ব্রিটিশ ডেসক্রিপশন অনুযায়ী, এবং সেই সাথে নিচের ছকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকম সিমেন্টের এএসটিএম টাইপ দেখতে পাচ্ছি, ক্লাসিফিকেশন দেখতে পাচ্ছি, সাথে ক্যারেক্টারিস্টিক এবং এগুলোর জেনারেল অ্যাপ্লিকেশন আমরা আগেই যেহেতু দেখে এসেছি। এগুলো হচ্ছে বিভিন্ন সোর্স থেকে নেওয়া তথ্য আপনাদের সামনে আসলে একটা কম্প্যাক্ট আকারে উপস্থাপন করা। আপনারা নিজেরা একটু এগুলো পড়ে নেবেন এবং তুলনা করে নেবেন, অন্য অন্য ছকগুলোর সাথে মিলিয়ে নেবেন আর কি। আচ্ছা, আমি এবারে সরাসরি চলে যাই সিমেন্টের স্ট্রেংথের উপরে। সিমেন্টের স্ট্রেংথ ক্লাস মূলত সিমেন্টের ডিউরেবিলিটি এবং পারফরমেন্স ডিপেন্ড করে এবং এটা টেস্ট করা হয় হচ্ছে মোটামুটি 24 দিন 28 দিন সময় নিয়ে, মানে 4 থেকে 8 দিন, তারপরে 8 থেকে 16 দিন, এভাবে এটা থাকে, লেংথ থাকে এবং আলটিমেটলি টোটাল 28 দিনের মধ্যে এই সিমেন্টটা কতটুকু শক্ত হলো বা কতটুকু ডিউরেবল রইলো সেটা দিয়ে সিমেন্টের স্ট্রেংথ মাপা হয়। তো সিমেন্টের স্ট্রেংথ বলতে মূলত এটাকে বোঝায় যে এটা কতখানি প্রেসার নিতে পারে বা ভেঙে যাওয়ার আগে বা গুঁড়ো হয়ে যাওয়ার আগে কতখানি ওজন নিতে পারে, সেটা দিয়ে সিমেন্টের স্ট্রেংথ মাপা হয়। তো এটা মূলত বিভিন্ন ঢালাই বা হচ্ছে বিভিন্ন প্লাস্টার থেকে বিভিন্ন হাই স্ট্রেংথ বা কুইক সেটিং সিমেন্ট
নানান রকম ইসের মধ্যে আমরা যে স্ট্রেংথের যে বিভিন্ন ক্লাস আছে সেগুলো আমরা একটু ভাগ করেছি। আমরা এখানে বিভিন্ন রকম ছবির মধ্যে, বিভিন্ন কালারের ছবির মধ্যে দেখতে পাচ্ছি। একটায় লেখা আছে হচ্ছে MC 22.5X, একটা আছে 32.5, অন্যটায় 32.5, একটা আছে 32.5R, একটা আছে 32.5N, তারপর হচ্ছে 42.5N এবং সর্বশেষ 42.5N, দুইটি 42.5N। আমরা একটু দেখি এটা। এগুলো দিয়ে আসলে কি বুঝায়? MC 22.5X এটা হচ্ছে মূলত, এটার নাম হচ্ছে মেসোনারি সিমেন্ট, যেটা দিয়ে MC দিয়ে বোঝানো হয়। আর এক্স দিয়ে, স্ট্রেংথ ক্লাসে এক্স দিয়ে বোঝানো হয় যে এই সিমেন্টটা আসলে কোনো রকমের এয়ার ট্র্যাপিং এজেন্ট এই সিমেন্টের মধ্যে নাই, বাতাস আটকানোর মতো কোনো এজেন্ট এই সিমেন্টের মধ্যে নাই, এবং এই সিমেন্টটা হচ্ছে ঢালাই বানানোর জন্য বা স্মুথ প্লাস্টার তৈরির জন্য খুব খুব আদর্শ একটা সিমেন্ট। আচ্ছা, 32.5N এটা মূলত বোঝায় হচ্ছে জেনারেল অ্যাপ্লিকেশন, এন দিয়ে বোঝায় হচ্ছে যে নর্মাল স্ট্রেংথ, এটা সাধারণ স্ট্রেংথ, এবং এই সিমেন্টটা ব্যবহার করা হয় যখন একটা ইনিশিয়ালি খুব হাই স্ট্রেংথ দরকার এরকম প্রয়োজন নাই আমার, বরং যদি কিউরিং ফেজটা পার হওয়ার পরে যদি হাই স্ট্রেংথ হইলেও চলে তখন এইটা ব্যবহার করা হয়। নর্মালি সাধারণ আমাদের যে বিল্ডিং টিল্ডিং এর জন্য ব্যবহার করি সেগুলো মূলত এই টাইপের সিমেন্টই বেশি ব্যবহার করি। এরপরে 32.5R, এই আর দিয়ে বোঝানো হচ্ছে র্যাপিড স্ট্রেংথ, মানে এই সিমেন্টটা খুব দ্রুত কিউর হয়ে যায় এবং খুব দ্রুত তার স্ট্রেংথটা গেইন করে, খুব ফাস্ট সেটলিং সিমেন্টও একে বলা যায়। আচ্ছা, এটা মূলত যেসব জায়গায় খুবই হাই ইনিশিয়াল স্ট্রেংথ দরকার হয় এবং এভারেজ টেম্পারেচার মোটামুটি 10 থেকে 15 ডিগ্রি থাকে, সেই সব জায়গায় এগুলো ব্যবহার করা যায়। তারপর হচ্ছে 42.5N, এটা মোটামুটি আগেরটার চেয়ে স্ট্রঙ্গার ক্লাস, আরো শক্তিশালী ক্লাস। এটা মূলত আরো হায়ার প্রেশার এবং হায়ার লোড এটা বিয়ার করতে পারে, এবং এদেরকে মূলত আরো হায়ার ইনিশিয়াল স্ট্রেংথ যখন প্রয়োজন হয় তখন এদেরকে ব্যবহার করা হয়। নর্মাল বিল্ডিং এর চেয়ে যদি একটু শক্তপোক্ত আরো স্ট্রাকচার দরকার হয় তখন এটা ব্যবহার করা হয়। যাই হোক, এরপরে সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি 52.5। এটা মূলত হচ্ছে এমন সব স্ট্রাকচার যেখানে ইনিশিয়াল কম্প্রেসিভ স্ট্রেংথ খুবই হায়ার দরকার হয় এবং র্যাপিড স্ট্রিপিং অফ প্রিফেব্রিকেটেড এলিমেন্ট দরকার হয়, খুবই র্যাপিড স্ট্রিপিং দরকার হয়, তখন এই গ্রেডের সিমেন্ট ব্যবহার করা হয়। তো আমরা এখানে হচ্ছে পার্সেন্টেজ স্ট্রেংথ অফ কংক্রিট এট ভেরিয়াস এজ, মানে বিভিন্ন বয়সে বা বিভিন্ন সময়ে কি পরিমাণ সিমেন্টের বা কংক্রিটের কি পরিমাণ স্ট্রেংথ গেইন করে সেটা আমরা একটু এখানে ছকের মধ্যে তুলনায় দেখব। আমরা যদি একটা 28 দিনের স্প্যান চিন্তা করি, প্রথম দিনে হচ্ছে এটা 60% স্ট্রেংথ গেইন করে, তারপরে 3 দিনের মাথায় 40% হয়, 7 দিনের মাথায় 65% হয়, 14 দিনের মাথায় স্ট্রেংথ হয় 90% এবং আলটিমেটলি 28 দিনের মাথায় 99% স্ট্রেংথ হয়। এবং এই 28 দিন কিন্তু কন্টিনিউয়াসলি কিউরিং করে যেতে হবে, অর্থাৎ কন্টিনিউয়াসলি সিমেন্টে পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে। আচ্ছা, এবার আমরা আসি সিমেন্ট কিলস। সিমেন্ট কিল মানে হচ্ছে একটা ইন্ডাস্ট্রিয়াল ফার্নেস যেটা মূলত প্রচন্ড হিট ব্যবহার করে এবং সিমেন্টের যে র মেটেরিয়াল গুলো আছে এগুলোকে হিটে পুড়িয়ে সিমেন্ট ক্লিংকার তৈরি করে। তো সাধারণত দুই ধরনের সিমেন্ট কিল্ন আমরা দেখতে পাই, একটা হচ্ছে ভার্টিক্যাল ফিক্স টাইপের কিল্ন যেটাকে বলা হয় শ্যাফট কিল্ন, মানে লম্বা আকারের। তো এখানে হচ্ছে ম্যাটেরিয়াল গুলো উপর থেকে দেওয়া হয় এবং আলটিমেটলি এগুলো নিচে গিয়ে জমা হয়। তবে এটা আসলে এখন খুব বেশি কমন না, মানে এটা একদম খুব অনেক আগেই প্রাচীন আমলে ইউজ করা হইতো, এখন এই ধরনের কিল্ন অলমোস্ট ব্যবহার করা হয় না বললেই চলে। এরপর আসে হচ্ছে রোটারি কিল্ন, এগুলো হচ্ছে সবচেয়ে কমন এবং সবচেয়ে ওয়াইডলি ইউজ করা হয় সিমেন্ট ইন্ডাস্ট্রিতে। এদের মূলত হচ্ছে একটা হরাইজন্টাল একটা থাকে এবং অথবা স্লাইটলি সামান্য একটু আপওয়ার্ড ইনক্লাইন্ড একটা টাওয়ার থাকতে পারে। এটা খুব আস্তে আস্তে ঘুরতে থাকে, খুব স্লো মোশনে, এবং এই জিনিসটা হচ্ছে কন্টিনিউয়াস এবং লার্জ স্কেল অপারেশনের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা সংক্ষেপে একটা সিমেন্ট কিল্নের এখানে আমরা আউটলাইন বা ড্রয়িং আমরা দেখতে পাচ্ছি। এরপরে হচ্ছে সিমেন্ট ম্যানুফ্যাকচারিং প্রসেসটা কি? সিমেন্ট ম্যানুফ্যাকচারিং প্রসেসকে মোটা দাগে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ক্লিংকার প্রোডাকশন আর একটা হচ্ছে সিমেন্ট প্রোডাকশন। ক্লিংকারটা হচ্ছে একদম সিমেন্টের মেইন কনস্টিটিউয়েন্ট, অর্থাৎ ক্লিংকারটাকে পাউডার করে গুঁড়িয়ে পাউডার করে এর সাথে সামান্য টুকটাক কিছু জিনিস মিশালেই আমরা সরাসরি সিমেন্ট পেতে পারি। তো ক্লিংকার বলা যায় অলমোস্ট সিমেন্টই আর কি। তো ক্লিংকার কি করা হয়? প্রথমে একটা চুলার মধ্যে গ্যাস দিয়ে মোটামুটি 2000 ডিগ্রি সেলসিয়াস হিট করা হয়। এরপরে বিভিন্ন রকমের র মেটেরিয়াল যেমন লাইমস্টোন, ক্যালসিয়াম কার্বনেট যেটা এবং অন্যান্য স্মল কোয়ালিটির ক্লে বা অন্যান্য জিনিস অল্প পরিমাণে দিয়ে মোটামুটি 1450 ডিগ্রি সেলসিয়াস উত্তপ্ত করা হয়। এই যে প্রসেসটা, এটার নাম হচ্ছে ক্যালসাইনেশন।
এই প্রসেসে হয় কি, ক্যালসিয়াম কার্বনেট বা লাইমস্টোন এটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইডে বা লাইমে রূপান্তরিত হয় যখন অন্য অন্য আদার কনস্টিটিউয়েন্টের সাথে বিক্রিয়া করে, এবং এগুলো সবগুলোর সাথে মিলে এটার নতুন নাম হয় ক্লিংকার। তো এই যে ক্লিংকারটা, এটা মোটামুটি একদম প্রায় অর্ধগলিত অবস্থায় থাকে এবং এটাকে খুব দ্রুত ঠান্ডা করে 100 বা 200 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে নিয়ে আসা হয়। পরবর্তীতে এই ক্লিংকারটার সাথে জিপসাম এবং অন্যান্য ম্যাটেরিয়াল মিশানো হয় একটা গ্রে, একটা বাদামি একটা পাউডার পাওয়ার জন্য, যেটাই হচ্ছে আমরা সিমেন্ট নামে চিনি। এই সিমেন্টের পাউডারগুলোকে হচ্ছে কালার করা হয় বিভিন্ন রকমের অন্যান্য যদি কালারিং ম্যাটেরিয়াল বা টুকটাক কিছু মেশানোর দরকার থাকে মেশানো হয় এবং আলটিমেটলি ব্যাগে ভরে মার্কেটে পাঠানো হয়। এই হচ্ছে আমাদের টোটাল সিমেন্ট মেকিং প্রসেস। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকমের ধাপে ধাপে একদম এইখানে কয়েকটা ধাপ দেওয়া আছে, ক্লিংকার কুলার একদম নাম্বারিং করা আছে এবং এখানে নাম্বার দেখে আমরা বের করতে পারি যে কোনটা আসলে কোন ধাপের অবস্থান। তারপরে 2 নম্বরে হচ্ছে রোটারি কিল্ন, এটা হচ্ছে রোটারি কিল্ন। তারপরে হচ্ছে প্রি ক্যালসাইনার, এটা হচ্ছে প্রি ক্যালসাইনার। এরপরে র মিল, সাইক্লোন প্রি হিটার। আর 4 নাম্বারটা হচ্ছে সাইক্লোন প্রি হিটার। এরপরে হচ্ছে র মিল শুধু। এরপরে ব্যাক ফিল্টার, যেটা ইলেকট্রোস্ট্যাটিক সেপারেটর হিসেবে কাজ করে। যাই হোক, ছবিটি একটু আপনারা খেয়াল দিয়ে দেখবেন এবং এখানে কিন্তু বিভিন্ন রকমের টেম্পারেচারের রেঞ্জও দেওয়া আছে যে কোন এরিয়ায় কি টেম্পারেচার, অর্থাৎ সিমেন্টের একটা মেকিং প্রসেসে কোন এরিয়ায় কি রকমের টেম্পারেচার থাকতে পারে সেটাও এখানে দেওয়া আছে। আচ্ছা, এবারে ক্লিংকার প্রোডাকশন প্রসেসটা আমরা একটু বিস্তারিত দেখব। প্রথমে হচ্ছে কোয়ারিং নিউ র ম্যাটেরিয়ালস, অর্থাৎ সিমেন্ট প্ল্যান্টগুলো মূলত করে কি, ন্যাচারালি অকারিং যেসব ম্যাটেরিয়াল আছে যেমন লাইমস্টোন, মার্ল, চক, এগুলো যেখানে ন্যাচারালি হয় সেগুলোর কাছাকাছি তৈরি করা হয়। সেখান থেকে প্রথমে খনি থেকে বা কোয়ারি থেকে যেটাকে বলে, সেখান থেকে তুলে আনা হয়। তুলে এনে ক্যালসিয়াম কার্বনেটের সাথে মিশানো হয় এবং খুবই স্মল অ্যামাউন্ট অফ ম্যাটেরিয়াল যেমন আয়রন খনি, লোহার খনিজ, তারপরে বক্সাইট, শেল, ক্লে, স্যান্ড এগুলোও দরকার হতে পারে। এটা মূলত এক্সট্রা মিনারেল ইনগ্রিডিয়েন্ট প্রোভাইড করার জন্য। এছাড়া হচ্ছে ফেরিক অক্সাইড, অ্যালুমিনা, এরপরে সিলিকা এগুলো প্রয়োজন হয় ক্লিংকার তৈরির জন্য। আচ্ছা, ক্রাশিং, এই সবগুলো র মেটেরিয়াল একত্র করে এগুলোকে ভেঙে একদম 10 সেন্টিমিটারের পিসে পরিণত করা হয়। পরবর্তীতে র মেটেরিয়ালগুলোকে আবার গ্রাইন্ডিং করা হয়, গ্রাইন্ডিং করে একদম সরাসরি পাউডারে পরিণত করা হয়। এবার হচ্ছে প্রিহিটিং, এই পাউডারটাকে মূলত একটা টাওয়ারের মধ্যে নিয়ে প্রিহিট করা হয় এবং বেশ কয়েকটা কন্টিনিউয়াস সিরিজ অফ সাইক্লোনের মধ্যে থেকে নেওয়া হয় এবং এটা গরম ফ্লু গ্যাসের মধ্যে দিয়ে পাস করা হয় অপোজিট ডিরেকশনে আর কি। মানে ম্যাটেরিয়ালটা যদি এদিক থেকে ফ্লো করে তাহলে বাতাসটা ফ্লো করে তার উল্টা দিকে। যাই হোক, তো এই সাইক্লোনের মধ্যে কি হয় আসলে, যে থার্মাল এনার্জিটা, গরম ফ্লু গ্যাসের যে থার্মাল এনার্জি সেটা মূলত এই সিমেন্টের মধ্যে আমি পাস করে দিলাম, এটাকে একটা কাজে লাগাইলাম। এটার কাজ হচ্ছে মূলত র ম্যাটেরিয়ালটাকে প্রিহিট করা, কারণ পরবর্তী হিটিং এর সময় যেন টেম্পারেচার কম প্রয়োজন হয়। আচ্ছা, এরপরে কি পরিমাণ র ম্যাটেরিয়ালের মধ্যে আসলে কি পরিমাণ ময়েশ্চার কন্টেন্ট আছে এবং হিট রিকভারি রিকোয়ারমেন্ট কতখানি, এটার উপর ভিত্তি করে একটা সিমেন্টের চুলা মোটামুটি 6টা পর্যন্ত সাইক্লোনের স্টেজ থাকতে পারে, যেখানে আসলে উল্টা দিক থেকে বাতাস যায়, ফ্লু গ্যাস যায় এবং অন্য দিক থেকে ম্যাটেরিয়াল যায়, যার ফলে ম্যাটেরিয়াল থেকে হিটটা ওখানে ট্রান্সফার হয়। এরপর হচ্ছে প্রি ক্যালসাইনেশন হচ্ছে ট্রান্সফরমেশন অফ লাইমস্টোন ইনটু লাইমস্টোন চুনা পাথরকে চুনে পরিণত করার প্রসেসটাই হচ্ছে ক্যালসাইনেশন। এর এখানে যে একটা হাই টেম্পারেচার রিঅ্যাকশন আছে সেটা মূলত হচ্ছে প্রি ক্যালসাইনার নামক একটা চেম্বারের মধ্যে করা হয় এবং এটার নিচের দিকে হচ্ছে এটা মূলত এটার নিচে একটা কম্পাশন চেম্বার থাকে এবং কেমিক্যাল ডিকম্পোজিশন লাইমের যে কেমিক্যাল ডিকম্পোজিশন হয় সেটা মোটামুটি 60% টোটাল আমাদের সিমেন্ট ম্যানুফ্যাকচারের যে কার্বন ডাই অক্সাইড তৈরি হয় সেটার 60% হচ্ছে এই পার্ট থেকে তৈরি হয়। এটা মূলত ফুয়েল এই যে এটাকে উত্তপ্ত করতেছি সেটার কারণে যে ফুয়েলটা জ্বলতেছে সেখান থেকে মূলত কার্বন ডাই অক্সাইডটা বের হয়। যাই হোক, এখানে আমাদের সিমেন্ট প্রোডাকশনের ড্রাই প্রসেসটা আমরা বিস্তারিত ছক আকারে দিয়ে দিয়েছি, এই ছবি আকারে, ফ্লোচার্ট আকারে। আপনি একটু সময় নিয়ে লেখার বর্ণনার সাথে মিলিয়ে পড়বেন। এরপরে রোটারি কিল্নের মধ্যে ক্লিংকার প্রোডাকশন, অর্থাৎ প্রি ক্যালসাইনেটের যে ইয়াটা আছে, র ম্যাটেরিয়ালটা আছে, সেটাকে কিল্নের মধ্যে দেওয়া হয় অলমোস্ট 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। ফুয়েল হিসেবে আমরা কয়লা, তারপরে পেট্রোলিয়াম, গ্যাস, অয়েল যে কোনো রকম ফুয়েল ব্যবহার করতে পারি এবং রোটারি কিল্নটাকে সরাসরি আগুনে জ্বালানো হয় এবং ঘুরানো হয়। এটাকে মোটামুটি 2000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উত্তপ্ত করা হয় এবং
আলটিমেটলি র ম্যাটেরিয়ালগুলোর টোটাল ওভারঅল গড় তাপমাত্রা 1450 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায়। পরে এই যে কিল্ন যেটা যেটা হচ্ছে মূলত চারপাশে ইটের দেয়াল দেয়া 3 থেকে 5 মিটার চওড়া এবং 30 থেকে 60 মিটার অর্থাৎ 90 ফুট থেকে 180 ফুট পর্যন্ত লম্বা একটা টিউবের মতো আর কি। এটা মূলত প্রতি মিনিটে 3 থেকে 5 বার ঘুরে এবং র মেটেরিয়াল গুলো সরাসরি উপর থেকে নিচের দিকে যায় আর উল্টা দিক থেকে হচ্ছে গরম গ্যাসটা চলে আসে। যাই হোক, এটা মূলত এই দুটোর মধ্যে মানে এক্সট্রিম যে প্রেসার টেম্পারেচারটা, এই এক্সট্রিম টেম্পারেচারটা বিভিন্ন রকমের র মেটেরিয়ালের মধ্যে বিভিন্ন রকমের কেমিক্যাল এবং ফিজিক্যাল চেঞ্জ ঘটায় এবং আলটিমেটলি এগুলোকে ক্লিংকারে মেল্ট করে। আচ্ছা, যাই হোক, এরপরে এই ক্লিংকারটাকে ঠান্ডা করা হয় এবং বিভিন্ন রকমের প্রচুর পরিমাণ বাতাসের উপস্থিতিতে এটাকে ঠান্ডা করা হয় এবং এটাকে আলটিমেটলি কি বলে আবার স্টোরেজে জমা করা হয়। তো এই যে ক্লিংকার ঠান্ডা করা হয় যে বাতাসটা ব্যবহার করে, সেই বাতাসটা আবার পরবর্তীতে প্রিহিটিং এর মধ্যে নিয়ে যাওয়া হয়, অর্থাৎ এখানে আমাদের এনার্জি কোনো লস হলো না, ওভারঅল এনার্জি লস খুবই কম। এরপর হচ্ছে সিমেন্ট প্রোডাকশন প্রসেস। আলটিমেটলি এই যে 4 থেকে 5% জিপসাম অ্যাড করে এই ক্লিংকারটাকে পাউডার করে ফেললেই ফাইনাল সিমেন্ট আমরা পেয়ে যেতে পারি। অর্থাৎ কুলড ক্লিংকারের সাথে যদি আমরা জিপসাম মিশাই তাহলে আমরা একটা গ্রে কালারের একটা পাউডার পাবো, যেটাকে আমরা বলতেছি অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট বা ওপিসি। যাই হোক, পরবর্তীতে অন্যান্য যদি মিনারেল কম্পাউন্ড আরও মিক্স করা হয় তখন সেটাকে আমরা বলতে পারি পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট বা পিসিসি। যাই হোক, তো এই মিক্স আপের জন্য নর্মালি যে মেশিনটি ইউজ করা হয় এটাকে আমরা বলতেছি বল মিল। এরপরে হচ্ছে ব্লেন্ডিং এবং স্টোরিং ইন সিমেন্ট সাইলো। সিমেন্টগুলো মূলত অন্যান্য যে ফাইন মিনারেল কম্পোনেন্ট আছে, যেমন ফ্লাই অ্যাশ আছে, স্ল্যাগ আছে, লাইমস্টোন আছে, এগুলো সিমেন্টের আরও ভিন্ন ভিন্ন ধর্ম প্রোভাইড করে, এগুলোর সাথে মূলত মিক্স করা হয় এবং মিশানোর পর আলটিমেটলি ফাইনাল যে প্রোডাক্টটা দাঁড়ায় সেটা হচ্ছে একটা হোমোজিনাইজড এবং একই রকমের একটা গ্রে কালারের পাউডার এবং এগুলোকে বড় বড় সাইলোর মধ্যে, বড় বড় ইয়ার মধ্যে, ট্যাঙ্কির মধ্যে রেখে দেওয়া হয়, পরবর্তীতে ব্যাগিং করে ব্যাগের মধ্যে ভরে পাস করা হয়। যাই হোক, নিচের ছবিতে আপনারা সিমেন্ট প্রোডাকশন এবং ক্লিংকার প্রোডাকশন এই দুইটা ভাগে ভাগ করা টোটাল সিমেন্ট প্রোডাকশনের একটা ফ্লো চার্ট দেখতে পাচ্ছেন। আগের লেখার সাথে আমি যে একটু আগে লেকচারের বর্ণনা দেখালাম এটার সাথে এই ফ্লো চার্টটা একটু মিলিয়ে পড়বেন দেখে, তাহলে আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে। এবার আমরা আসি বাংলাদেশের সিমেন্ট ইন্ডাস্ট্রি। বাংলাদেশের টপ 10টা সিমেন্ট ব্র্যান্ডের এখানে নাম দেওয়া আছে। আমরা যদি ডান দিক থেকে শুরু করি, হোলসিম আছে, আকিস সিমেন্ট আছে, তারপরেটা ঠিক পড়া যাচ্ছে না, তারপরে হচ্ছে ফ্রেশ সিমেন্ট, এরপরে হচ্ছে শাহ সিমেন্ট, এরপরে ক্রাউন সিমেন্ট, কনফিডেন্স সিমেন্ট, এরপরে 7 রিংস এবং সর্বশেষ হচ্ছে প্রিমিয়ার সিমেন্ট। যাই হোক, তো এদের মার্কেট শেয়ারটা একটু এখানে দেখানো হয়েছে, যেখানে আমাদের শাহ সিমেন্ট হচ্ছে 15.91%, অলমোস্ট 16%, সেখানে 7 সার্কেল হচ্ছে মাত্র 7.5%, হাইডেলবার্গ সিমেন্ট হচ্ছে মাত্র 10%, মেঘনা সিমেন্ট 8%, আকিস সিমেন্ট আছে অলমোস্ট 5% এবং অন্যান্য আছে। যাই হোক, আমরা মূলত সিমেন্ট যে উৎপাদক যারা আছে তাদের উইক পারফরমেন্সের কথা এখানে বলবো। মানে বাংলাদেশের সিমেন্ট ফ্যাক্টরিগুলো আসলে কি অবস্থায় আছে বর্তমানে। সিমেন্ট ফ্যাক্টরিগুলো অলমোস্ট তাদের রিপোর্ট অনুযায়ী তারা লসের মধ্যে আছে। এর মধ্যে মূল কারণ হচ্ছে আমাদের জুলাই মুভমেন্টের কারণে প্রোডাকশন বন্ধ ছিল, তারপরে বন্যা হলো, এরপরে হচ্ছে গভর্নমেন্ট যে প্রজেক্টগুলো আছে সেগুলো সব যেহেতু থেমে গিয়েছে সরকার পরিবর্তন হওয়াতে, যে কারণে সিমেন্টের ব্যবহার কমে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের এই বাম পাশের ছবিতে নীল ডায়াগ্রাম দিয়ে আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ার 23 সালের আর 23 অর্থ বছরে সিমেন্ট থেকে যে টার্নওভার এসছে সেটা দেখানো আছে বিভিন্ন কোম্পানির, আর লালটা হচ্ছে 24 সালে। তো আমরা দেখি ক্রাউন সিমেন্টের 23 সালে টার্নওভার ছিল 622 কোটি এবং কি বলে 24 এটা কমে হয়েছে 611 কোটি। হিন্ডেলবার্গ সিমেন্টের ছিল 365, এটা বেড়ে হয়েছে, এটা কমে হয়েছে 293। লাফার্জ হোলসিমের ছিল 639, সেটা কমে হয়েছে এবছর কমে হয়েছে 627, এরকমের আরো আছে। যাই হোক, এরপরে প্রফিট লসের একটা এখানে এরা একটা গ্রাফ করেছে, সেটাও বিভিন্ন সিমেন্ট কোম্পানির আলাদা আলাদা করে 23 সালের এবং 24 সালের। আপনারা ছবিগুলো একটু দেখে নেবেন, এটা পরবর্তীতে ওভারঅল আপনাকে একটা আইডিয়া দিবে। যাই হোক, তবে এই বিক্রয় কেনার মানে এদের ব্যবসা কমে যাওয়ার পিছনে যে মূল যে ফ্যাক্টরগুলো সেগুলো হচ্ছে হাই এফেক্টিভ ট্যাক্স রেট,
ইফেক্টিভ ট্যাক্স রেট খুবই হাই, তারপর হচ্ছে ফরেন এক্সচেঞ্জ খুবই লো, এবং সর্বশেষ বিভিন্ন রকমের ইন্টারেস্ট রেটের যে বাধা, সেই বাধার কারণে এটা হচ্ছে। যাই হোক, আমাদের সিমেন্ট ইন্ডাস্ট্রির যে চাহিদা এবং উৎপাদন সেইটার মধ্যে সম্পর্ক স্থাপন করেছে এই ছবিটা। এখানে হচ্ছে অ্যাকচুয়াল ইম্পোর্ট প্রাইস এবং আমরা যে ট্যারিফ দেই, ট্যারিফ বা ট্যাক্স দেওয়ার পরে যে ভ্যালুটা দাঁড়ায় সেটা এখানে দেখানো হয়েছে। আমাদের ক্লিংকারের অ্যাকচুয়াল ইম্পোর্ট প্রাইস হচ্ছে 50 থেকে 52, সেটার ট্যারিফ দেওয়ার পরে দাম দাঁড়ায় হচ্ছে 60। তারপরে স্লাগের ওরকমের প্রত্যেকটা জিনিসেরই কিন্তু ট্যারিফ অ্যাপ্লাইড হওয়ার পরে সেটার দাম বেড়ে যাচ্ছে। ক্লিংকার বলেন, স্লাগ বলেন, লাইমস্টোন বলেন, ফ্লাই অ্যাশ বলেন, জিপসাম বলেন। এখন আমরা টাকাটা আসলে কোন সময় অনুপাতে দিব, মানে এদের থেকে যে আমরা সিমেন্ট এই পদার্থগুলো কিনবো, এগুলো হচ্ছে আমরা এই পেমেন্টটা কি কেনার পরে করব নাকি কেনার আগে করবো। যাই হোক, তো এছাড়া কোম্পানি যদি লস করে তাহলে আরো কিছু অ্যাডভান্স ইম্পোর্ট ট্যাক্স আছে, সেগুলোও দিতে হয়, সেগুলো এখানে উল্লেখ করা আছে। যাই হোক, আমরা অ্যাট এ গ্লান্স সিমেন্ট ইন্ডাস্ট্রিতে দেখি, এটা মূলত 40,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট আছে টোটাল। এর মধ্যে 35টা সিমেন্ট কোম্পানি আছে, 39 মিলিয়ন টন সিমেন্টের চাহিদা আছে বাংলাদেশে প্রতি বছর। আর হচ্ছে আমরা 79 মিলিয়ন টন আমরা প্রোডাকশন গতবার অর্জন করেছি, আমাদের প্রোডাকশন ক্যাপাসিটি আছে। তাহলে চাহিদার চেয়ে আমাদের প্রায় 40 মিলিয়ন টনের বেশি উৎপাদন ক্ষমতা রয়েছে। এরপরে 225 কেজি পার ক্যাপিটা সিমেন্ট কনজাম্পশন ইন বাংলাদেশ। বাংলাদেশে মাথাপিছু সিমেন্ট কনজাম্পশন হচ্ছে 225 কেজি। আচ্ছা, এবারে আমরা এই ছবিতে একটু পোর্টল্যান্ড সিমেন্টের টোটাল মার্কেটটা অ্যানালাইসিস করা হয়েছে। আপনারা যদি সময় থাকে একটু দেখবেন এবং বুঝে নেওয়ার চেষ্টা করবেন। আমি আর এখানে সময় নষ্ট করলাম না, সামনে এগিয়ে গেলাম। এরপরে হচ্ছে সিমেন্ট ইন্ডাস্ট্রি থেকে আমরা কিভাবে একটু চেঞ্জ আনতে পারি। চেঞ্জ আনার মধ্যে হচ্ছে দুইটা জিনিস আমরা চেঞ্জ করতে পারি। একটা হচ্ছে সিমেন্ট ইন্ডাস্ট্রির হচ্ছে ট্রেডিশনাল বল মিল, যেটা সেটাকে চেঞ্জ করতে পারি। দ্বিতীয় হচ্ছে এটাকে আমরা ভার্টিক্যাল রোলার মিল দ্বারা চেঞ্জ করতে পারি, তাহলে দূষণ কিছুটা কম হবে। তারপরে হচ্ছে আসলে পরিবর্তন চাই কেন আমরা, মূলত সিমেন্ট প্রোডাকশনে বুস্ট করার জন্য, প্রোডাকশন বাড়ানোর জন্যই পরিবর্তনটা চাই, এবং তার সাথে আছে আমাদের এনভায়রনমেন্টাল বেনিফিটও প্রয়োজন। আচ্ছা, তো সিমেন্ট কারখানার যে পলিউশন, সেটার মধ্যে মূলত থাকে হচ্ছে ডাস্ট থাকে, পার্টিকুলেট ম্যাটার থাকে, তারপর হচ্ছে নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড থেকে, সালফারের বিভিন্ন অক্সাইড থেকে, এবং কার্বন ডাইঅক্সাইড, মিথেন ইত্যাদি তো থাকেই। এই প্রসঙ্গে বিখ্যাত পরিবেশ বিজ্ঞানী ডক্টর আইনুন নিশাত বলেছেন, those who have employed new technology should get certification from the authorities concerned to make clear and make it public the extent of pollution cut environmental expert। যাই হোক, এ পর্যায়ে আমাদের সিমেন্ট সম্পর্কে টুকটাক সংক্ষিপ্ত যা জানার আমরা জেনে ফেলেছি। এ পর্যায়ে হচ্ছে সিমেন্টের বিষয়ে স্যাম্পল কোশ্চেনগুলো আমরা একটু নিজেরা দেখে নিব। গুরুত্বপূর্ণ কিছু স্যাম্পল কোশ্চেন আছে, এবং এখানে আমরা রেফারেন্সে বেশ কিছু বই এবং ইন্টারনেটের লিঙ্ক দিয়েছি। আপনারা যদি এই টপিকগুলো সম্পর্কে, 3টা টপিক অর্থাৎ গ্লাস, সিরামিক এবং সিমেন্ট, এই 3টা সম্পর্কে যদি আপনারা আরো বিস্তারিত জানতে চান, আরো ডিটেলস যদি জানতে চান, তাহলে এই রেফারেন্সগুলো একটু ফলো করবেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।